হ্যালো, নমস্কার। শুরু হয়েছে? হ্যালো। হ্যাঁ, আমি সুব্রত দাস বলছি মানালি থেকে। আমি আহ, আজকে যেটা নিয়ে শুরু করব, আমি কল্পা কিন্নর নিয়ে বলতে বলেছে উৎপলদা যে আজকে কল্পা কিন্নরটা শিডিউল করতে। তো আমি কল্পা কিন্নর নিয়ে আজকে বলবো। তো একটা কথা আমি সবাইকে ফার্স্টে বলি যে আমার আগে যে সিমলা মানালি ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটা আপনাদের অসম্ভব ভালো লেগেছে এবং প্রচুর ভিউও হয়েছে, নো ডাউট। সেই জন্য আমি আপনাদের সবার কাছে প্রচণ্ড থ্যাঙ্কস, ধন্যবাদ জানাচ্ছি এবং এবং আশা করব যে আজকের ভিডিওটাও আপনাদের কাছে অতটাই আহ, ভালো লাগবে বা আপনাদেরকে ভালো ইনফরমেশন দিতে পারবো। তো এনিওয়ে আজকে আমি স্টার্ট করছি কল্পাকিন্নর নিয়ে। এখানে আমি কিছু যে একটা পার্ট আমি এখান থেকে মিস করে যাব, সেটা হচ্ছে যে আগের দিন লাইভে আমি সিমলা মানালি ভিডিওটাতে আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সিমলা কি করে আসতে হয় বা চণ্ডীগড় কি করে আসতে হয়, এই পার্টটা আমি বলে দিয়েছিলাম। তো আমি আজকে করব কি, ওই পার্টটাকে আমি একটু ওভারলুক করে যাব, ওই পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো। এবার আপনাদের আমি শর্টে জাস্ট ব্রিফ দিয়ে দেবো, যারা হয়তো আগের দিন শোনেননি বা টাইম পাননি বা খুঁজে পাননি। সেখানে আমি বলে দেবো যে আপনি ভায়া কালকা মেল হাওড়া থেকে চণ্ডীগড় আসতে পারেন বা কালকা আসতে পারেন, ওখান থেকে টয় ট্রেনে সিমলা আসতে পারেন, অথবা যে কোনো ট্রেনে দিল্লি আসতে পারেন। দিল্লি থেকে আপনারা আসতে পারেন ভায়া শতাব্দী বা যে কোনো ট্রেনে চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে অ্যাজ ইউজুয়াল বা কালকা থেকে সিমলা। এই পোর্শনটা আমি পুরো বাদ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি সিমলা পোর্শনটা জানার থাকে আপনি আগের ভিডিওটায় দেখে নিতে পারেন। এবার আমি আগের দিনকে সিমলাতে একটা পোর্শন আমি বাদ দিয়ে গেছিলাম, তো আমার পরে মনে হয়েছিল যে ওটা জানানোটা খুব দরকার। সেটা হচ্ছে যে অনেক বয়স্ক মানুষ আছে বা অনেকের আছে যাদের পায়ের প্রবলেম আছে, যারা বেশি হাঁটতে পারেন না। তাঁরা যখন সিমলা ম্যাল রোডে যাবেন তাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে। অনেকেই বলেন যে সিমলা ম্যাল রোডে তো লিফট আছে। অবশ্যই লিফট আছে, ঠিকই আছে একদম। কিন্তু সিমলা ম্যাল রোডে যে লিফট আছে সেই লিফটটা থেকে যখন আপনি উঠবেন, উঠে যখন বেরিয়ে লক্ষ্মর বাজার ক্রস করে যখন আপনি ম্যাল রোডে আসবেন তখন কিন্তু রিজে গিয়ে উঠবেন। রিজ হচ্ছে টোটাল সিমলা ম্যাল রোডের একটা এন্ড হচ্ছে আপনার সিমলা চার্চ, সেকেন্ড এন্ড হচ্ছে আপনার কালীবাড়ি এন্ড, সিমলা কালীবাড়ি। আর এর ঠিক মাঝখানে পড়বে রিজ। আপনি কিন্তু রিজে উঠবেন, রিজে উঠে আপনাকে ডিসাইড করতে হবে আপনি ডান দিকে সিমলা চার্চে যাবেন না বাঁ দিকে সিমলা কালীবাড়ি যাবেন। ইন বোথ ওয়ে আপনি যখন লিফট থেকে নামবেন, সেই লিফটটা থেকে নামার পরে কিন্তু আপনাকে প্রায় হাফ কিলোমিটারের কাছাকাছি হেঁটে আসতে হবে রিজে আসার জন্য। রিজ থেকে আপনি যদি সিমলা চার্চে যান সেটা হাফ কিলোমিটার যেতে হবে, সিমলা কালীবাড়ি যেতে হবে প্রায় হাফ কিলোমিটারের ওপর যেতে হবে। তো টোটাল ম্যাল রোডটাকে যদি আপনি ঘুরতে চান তাহলে কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। নো আদার অল্টারনেটিভ ইজ দেয়ার, সেখানে কিন্তু অল্টারনেটিভ নেই। সুতরাং সেই জন্য আমি ওই পোর্শনটা আমি বাদ দিয়ে গেছিলাম বলে আমি অ্যাড করলাম যে সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যারা বয়স্করা আছে তারা কিন্তু সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন, না তো ওখানে গিয়ে কিন্তু অকওয়ার্ড পজিশনে পড়বেন। সিমলা লিফট থেকে নেবে যখন মাঝখানে এসে আপনি যদি মনে করেন যে আমি আর হাঁটতে পারছি না, না পারবেন পিছনে যেতে না পারবেন সামনে যেতে, সেটা কিন্তু একটু মাথায় রাখবেন। আর বাদবাকি সিমলা রিলেটেড যা আছে সব কিন্তু আমি আগের ভিডিওটাতে বলে দিয়েছি, আপনারা আগের ভিডিওটা দেখে নিতে পারেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আর একটা জিনিস হচ্ছে সিমলাতে আপনার এবার আমি নেক্সট পার্টে আসছি। কল্পা কিন্নর হচ্ছে এমন একটা জায়গা যেটা কিন্তু বাঙালিদের মোস্ট ফেভারিট, এবং আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি। যারা বয়স্করা আছেন, ওল্ড এজ যারা আছেন, তাদের কাছে কিন্তু এটা সব থেকে বেশি চার্মিং এবং তাদের কাছে বেশি লিউক্রেটিভ দেন সিমলা মানালি অ্যান্ড আদার ট্যুর। কারণ ওখান থেকে কৈলাস রেঞ্জটাকে এত সুন্দর দেখা যায় কল্পা থেকে বা সাংলা থেকে। সুতরাং ওই জন্য বয়স্কদের খুবই ফেভারিট এই সাংলা কল্পা কিন্নর ট্যুরটা। এবার আমি আসছি যে কল্পা কিন্নরে আপনারা কখন আসবেন। বরফ দেখতে আপনারা অনেকে আসেন, সিমলা মানালি আসতে চান,
ধর্মশালা ডালহৌসি যেতে চান, ঠিক আছে, ওকে। বাট কল্পা কিন্নর এমন একটা জায়গা, সিমলা মানালি যেটা 7,500 ফুট 6,500 ফুট, সেখানে কিন্তু কল্পা কিন্নর হচ্ছে 10,000 ফুট, 9,500 ফুট প্রায়। তো এখানে যদি আপনি মার্চ মাসে যদি আসেন, তাহলে কল্পা কিন্নরে এত ভালো বিউটি, এত ভালো বরফ দেখতে পাবেন যে আপনি আই হোপ সুইজারল্যান্ড যেতে চাইবেন না, এত সুন্দর এবং এত বরফ। এপ্রিল মাসে এবার যদি ওখানে টেম্পারেচার কিন্তু ড্রাস্টিক ডাউন থাকে ইন দ্য মান্থ অফ মার্চ। আর একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু ভুল করেও কেউ আসবেন না, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি টোটাল প্রপার্টিস বন্ধ থাকে, সুতরাং জানুয়ারি ফেব্রুয়ারিতে ভুল করেও আসবেন না। অনলি হোমস্টে খোলা থাকে, ড্রাস্টিক ঠান্ডা, ড্রাস্টিক বরফ, প্রায় 1 ফুট 1.5 ফুট বরফ তো এমনি থাকে, কোনো রাস্তাই নেই। আর হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার অ্যাক্সেসিবিলিটি বন্ধ হয়ে যায়, চিটকুল আপনি পৌঁছতে পারবেন না, নেক্সট টু ইম্পসিবল ট্রেকিং ছাড়া। জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাকে আপনারা অ্যাভয়েড করবেন। মার্চ মাসে কিন্তু কোনো বয়স্ক লোক যারা থাকে বাড়িতে, অথবা ইয়াং যারা আছে, বেশি মহিলাদের যারা, অনেকে আছেন যাদের ঠান্ডা সহ্য করতে পারেন না, তারা কিন্তু মার্চ মাসে আসবেন না, একদমই আসবেন না। কারণ ওই ঠান্ডা আপনি নিতে পারবেন না। অ্যারাউন্ড রাত্রেবেলা বা সন্ধেবেলার দিকে অ্যারাউন্ড টেম্পারেচার উঠে যায় -15 -16, এদিকে টেম্পারেচার চলে যায়। আর ডিসেম্বরের লাস্ট উইকে মাঝখানের পর থেকে সেম জিনিস থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দেবেন, আপনি আসবেন মার্চ মাসে আসতে পারেন। মার্চ মাসে আসলে অত মানে টেম্পারেচার মাইনাস টেম্পারেচারে থাকেই, দিনের বেলা হার্ডলি হয়তো সিঙ্গেল ডিজিট আসে, রাত্রেবেলা ডেফিনেটলি -10+, মানে -10-এর ওপরেই যাবে। এপ্রিল মাসে আপনি আসতে পারেন। এপ্রিল মাসটা কিন্তু সব একদিকে ভালো যে বরফের প্রেশারটা অতটা থাকে না, এবং এপ্রিল মাসে বরফটা যেটা থাকে সাইডে থাকে, রোড ক্লিয়ার থাকে, আপনি চিটকুল পর্যন্ত ইজিলি পৌঁছতে পারবেন, যেটা মার্চ মাসে পৌঁছতে পারবেন বা না পারবেন সেটা ডিপেন্ড করবে রাস্তার ওপর। রেকচাম পর্যন্ত আপনি পৌঁছাবেন, তারপরে কিন্তু আপনি পৌঁছতে পারেন বা নাও পারেন, আনসার্টেন। আর এপ্রিলে আপনি যেতে পারেন। এবার মে জুন তো পিক সিজন, অক্টোবর পিক সিজন, পা রাখার জায়গা থাকে না। আর জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে অ্যাপেল সিজন, অ্যাপেলের জন্য বেস্ট, কারণ কিন্নর অ্যাপেল হচ্ছে একমাত্র অ্যাপেল হিমাচলে যেটা এক্সপোর্ট হয়। কিন্নরে রয়্যাল অ্যাপেল একটা আছে, যেটা আমি নভেম্বরে গেছিলাম, গিয়ে দেখলাম যে 3খানা আপেল আমার বন্ধু দিয়েছিল, একটা আপেল আমি একটা হাতে নিতে পারছি না, এত বড় আপেল, আর বিউটিফুল, মানে রেড কালার। ওটা হচ্ছে ওখানকার রয়্যালস অ্যাপেল, অনলি ফর এক্সপোর্টের জন্যই যায় কিন্নরের অ্যাপেল। এটা হলো পার্ট। এবারে অক্টোবর হয়ে গেল, নভেম্বর ডিসেম্বর। নভেম্বরে তাও আসতে পারেন, খুব ভালো সিজন, ঠান্ডাটা বেশ পড়তে শুরু করে। ডিসেম্বরের মাঝখানের পর থেকে কিন্তু আবার ওই সেম জিনিস, যারা ঠান্ডা সহ্য করতে পারবেন না তারা কিন্তু আসবেন না। এটা হলো টাইমিংটা। এবার হচ্ছে আমি আবার ফিরে আসছি ফার্স্ট পার্টে, যেটা আমি সিমলা থেকে আসছি। এখানে আমাদের কল্পা কিন্নর যে জার্নিটা আছে, এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 5 নাইট 6 ডেজ, একটা হচ্ছে 6 নাইট 7 ডেজ, একটা হচ্ছে 7 নাইট 8 ডেজ। 5 নাইট 6 ডেজ আমার মতে আপনারা আসবেন, 5 নাইট 6 ডেতে কোনোদিনই করবেন না। তার কারণ হলো প্রচণ্ড হেকটিক হয় এবং বহু জিনিস আপনি কিন্তু মিস করে যাবেন। যাদের একান্তই কোনো উপায় নেই, যাদের ছুটি পাওয়া সম্ভব নয়, তারা এইটুকুনি টাইম পাচ্ছেন, তারাই একমাত্র 5 নাইট 6 ডেজের অপশান নিতে পারবেন, কারণ এটা টু হেকটিক, মানে প্রচণ্ডভাবে দৌড়ে আপনাকে টোটালটা কমপ্লিট করতে হবে। সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে 6 নাইট 7 ডেজ। 6 নাইট 7 ডেজে আপনি ম্যাক্সিমাম কভার করে নিতে পারবেন, কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। কল্পা পার্টটা একটু হেকটিক থাকে, রেস্ট পার্ট একদম পারফেক্ট থাকে। আর লাস্ট পার্ট হচ্ছে 7 নাইট 8 ডে। 7 নাইট 8 ডে হচ্ছে মোস্ট রিল্যাক্সিং ট্যুর। এটা আপনি আপনি নিজের মনের মতন ইচ্ছা করে আপনি সব কিছু করতে পারেন, আপনি নিজের মতন করে ঘুরতে পারেন, কল্পাতে সুন্দর টাইম দিতে পারেন, কারণ পুরো দিনটাই ডিপেন্ড করে কিন্তু কল্পার টাইমিংয়ের ওপর। কল্পাতে হোটেলের ব্যালকানিতে বসে কৈলাস রেঞ্জটাকে এত বিউটিফুল দেখা যায় এবং এত কাছে, জাস্ট মনে হয় হাত বাড়ালেই আমি টাচ করতে পারবো, অসম্ভব সুন্দর।
কল্পার সানসেট দেখার মতন সানসেট, মানে বিউটিফুল। বরফের ওপর যখন সোনালি আলো এসে পড়ে অসাধারণ সুন্দর লাগে। আর এটা পুরোটা আপনি দেখতে পারবেন হোটেলের ব্যালকানিতে বসে। আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও হাঁটতেও হবে না, কোথাও যেতে হবে না। তো এইটা হলো 7 নাইট 8 ডেজে আপনি খুব ভালো করে রিল্যাক্সডলি ট্যুরটাকে কমপ্লিট করে নিতে পারবেন। এবারে আমি এবার যেটা আসছি, এবার হচ্ছে সিমলা থেকে আপনি যখন এই ট্যুরে সিমলাতে কখনো সাইট সিন রাখবেন না, কারণ সিমলার ম্যাক্সিমাম সাইট সিন যেটা কুফরি ফাগু হয়ে যেটা নারকান্ডা যাচ্ছে, পরের দিন আপনি যখন টুয়ার্ডস সারাহানে যখন মুভ করছেন সিমলা থেকে, তখন কিন্তু কুফরি ফাগুর ওপর দিয়েই আপনাকে মুভ করতে হবে। তখন যদি আগের দিন আপনি ঘুরে আসেন তাহলে পুরোটাই ওয়েস্টেজ হয়ে যাবে, একটা দিন বেকার লাগে। এইবার আমি ফার্স্ট ডেটাকে ওভারলুক করে যাচ্ছি, সিমলা এসে ম্যাল রোডে রিল্যাক্স করবেন, এই পার্টটাকে আমি ছেড়ে দিচ্ছি কারণ ওটা আগে বলা আছে। সেকেন্ড দিনকে আপনি যখন টুয়ার্ডস সারাহানের জন্য বেরোচ্ছেন, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি সেটা পিক সিজন হয় মে, জুন অথবা অক্টোবর, তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন 7টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার। তার কারণ হলো কুফরি ফাগু নারকান্ডা অবধি 60 কিলোমিটার রাস্তা এতটা জ্যাম থাকে, কুফরি পেরোতেই আপনার প্রায় 3-4 ঘন্টা টাইম লেগে যাবে। সুতরাং আপনি সারাহান গিয়ে পৌঁছাবেন কিন্তু প্রায় রাত্রেবেলা। আপনি চেষ্টা করবেন 7টা থেকে 8টা। আর যদি অফ সিজনে হয়, এই 3টে মাস বাদে যদি হয়, যেমন মে, জুন, অক্টোবর মানে দুর্গাপূজা আর ক্রিসমাস ইভ, এইগুলো ছেড়ে বাকি টাইমে হলে আপনি আপনার টাইমিং মতন বেরোন, 9টা, 9:30, 10টাতেও বেরোন, কোনো অসুবিধা নেই। বাট এই টাইমিংগুলোতে কিন্তু আপনাকে 7টার মধ্যে বেরিয়ে যাওয়াটা বেটার, ম্যাক্সিমাম 8টা। ট্রাফিক শুরু হওয়ার আগে আপনি ওই জায়গাটা ক্রস করে যান। এবার হয়ে গেল। এবার আপনি যখন ওখান থেকে বেরোলেন, বেরিয়ে আপনি খাওয়া দাওয়া হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিলে, আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে পাহাড়ে যখনই বেড়াতে আসবেন চেষ্টা করবেন হোটেলে MAPI প্ল্যান নিতে। MAPI প্ল্যানে হচ্ছে কি, হোটেলের মধ্যে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড থাকে। তাতে হবে কি, সকালবেলা উঠে আপনার ব্রেকফাস্ট করার হেডেক থাকবে না, আপনি একেবারে ব্রেকফাস্ট করবেন, করে একেবারে হোটেল থেকে বেরিয়ে যাবেন। হোটেল থেকে বেরিয়ে আপনি ব্রেকফাস্ট করে যখন আপনি সারাহানের জন্য যাচ্ছেন, তখন পথে আপনি কুফরি, ফাগু, নারকান্ডা, তাত্তাপানি এগুলো আপনি দেখে নিতে পারেন। দেখে আপনি চলে যান, আপনি টুয়ার্ডস যাচ্ছেন সারাহানের দিকে। সারাহানে গিয়ে কিন্তু সারাহান যেতে গেলে এই ডিস্টেন্সটা যেটা আছে, সেই ডিস্টেন্সটাকে আপনাকে কভার করতে গেলে, আমি আর আলাদা করে ডিস্টেন্স বলছি না, গুগলে সবেতেই পাওয়া যায়। তো এখানে যাওয়ার সময় আপনি জিওরি বলে মাঝখানে একটা জায়গা আছে, যেখান থেকে আপনি আপনার কিন্তু লাঞ্চটা করে নেবেন। কারণ জিওরিতে একটা ভালো হোটেল আছে, হোটেলটার নামটা আমি এক্ষুনি মনে পড়ছে না, ওখানে সব থেকে ভালো রান্না হয় এবং ওখানে প্রায় পার ডে 200 থেকে 300 প্লেট খাবার অ্যারেঞ্জমেন্ট হয়। সুতরাং বুঝতেই পারছেন যে সেল কতটা। ওই জিওরিতে আপনি লাঞ্চ করে নিলেন, লাঞ্চ করে নিয়ে আপনি টুয়ার্ডস সারাহানের দিকে যেতে থাকলেন। এই যে সিমলা থেকে সারাহান যে সেকেন্ড দিনের ট্যুরটা, এই পৌঁছাতে জিওরি থেকে আপনি লাঞ্চ করে নিলেন, নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলেন রামপুর বুসার হয়ে, রামপুর বুসার ছেড়ে আপনি সারাহানের দিকে চলে গেলেন। এবার সারাহানে মেন রোড ছেড়ে, মেন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে পাহাড়ের ওপর অনেকটা উঠে যেতে হয়। ওখানে উঠে আপনি ভীমাকালী টেম্পল, ওখানে একটাই দেখার জিনিস আছে, ভীমাকালী টেম্পল। ভীমাকালী টেম্পলের আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো একদম নর্মাল ক্যাটাগরি, আমি জানি না ওখানকার রেট কি আছে, আই হোপ 1000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন, অ্যারাউন্ড এরকমই থাকে, হয়তো সিজনে একটু বাড়ে। আর যদি একটু পিছনের দিকে আসেন, তাহলে ভালো ক্যাটাগরির কি বহু হোটেল আছে, ওই হোটেলটাকে আপনি নিতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, সারাহানে হোটেল বুক করবার সময় লোকেশন কিন্তু মাথায় জেনে নেবেন ভালো করে। যদি অনলাইনে বুক করেন, আমি আগেও বলেছি, পাহাড়ে অনলাইন বুক করা রিস্ক নিতে যাবেন না। কারণ এমন হয়েছে, আমারই একটা বন্ধুর হোটেল আছে, হোটেল অর্জুন, খুবই সুন্দর হোটেল, বিউটিফুল হোটেল, নতুন বানানো হোটেল, কিন্তু সেটা হচ্ছে ভীমাকালী টেম্পলকে টপকে আরও অনেকটা চলে যেতে হয়। এবার তার ফলে হবে কি, পরের দিন যখন আপনি সারাহানের হিল নামতেই আপনার অর্ধেক টাইম চলে যাবে পুরোটা।
লোকেশন কিন্তু অথবা হবে কি আপনার সারাহান ঢোকার আগেই হোটেল পড়ে যাবে, সেখান থেকে পরের দিন আবার ভীমাকালী টেম্পল যান, আবার আসুন, এসে আবার সাংলার দিকে যান। তো এইটা খুব ক্রিটিক্যাল জিনিস হয়ে যায়। সুতরাং লোকেশনটা ভালো করে দেখে নেবেন যে লোকেশনটা ঠিকঠাক আছে কি। এটা হলো এবার হোটেল লোকেশন। এবার আপনি জিওডি থেকে লাঞ্চ করলেন, লাঞ্চ করে আপনি উঠে গেলেন সারাহানের দিকে। সারাহান পৌঁছতে আই থিঙ্ক যদি ঠিকঠাক টাইমে যদি বেরোন সকালবেলা, তাহলে আই থিঙ্ক সন্ধ্যের আগে আপনি সারাহান পৌঁছে যাবেন। সারাহানে পৌঁছে গিয়ে হোটেলে চেক ইন করুন। সেদিন কিন্তু ভীমাকালী টেম্পলের জন্য তাড়াহুড়ো করবেন না। যদি দেখেন যে খুব আগে পৌঁছে গেছেন, তাহলে গাড়িকে বলুন ভীমাকালী টেম্পলটা দেখিয়ে দিতে। তো ওখান থেকে মিনিট 5-7 ডিস্টেন্সের মধ্যে প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনি। তো ভীমাকালী টেম্পলটা ওখান থেকে দেখে নিলেন, এই সেদিনকে দেখে নিলেন। আর যদি মনে হয় যে আপনি দেরি করে পৌঁছেছেন, তাহলে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, সিম্পলি হোটেলে চেক ইন করুন, রিল্যাক্স করুন, কারণ অনেকটা জার্নিও আছে, মানে ছিল আজকে সারাদিনে। জাস্ট থেকে হোটেলে এনজয় করুন বাকি টাইমটা। এবার হচ্ছে পরের দিন থেকে যেটা হবে, এই যে সারাহান পর্যন্ত টাইমিংটা কিন্তু একটা টাইমিং ছিল। এই সারাহানের পরের দিন সকালবেলা যখন আপনি উঠছেন, এইখান থেকে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা আপনার শুরু হচ্ছে, ট্যুর মানে আসল যে কল্পাকীর্ণ ট্যুরটা। প্রথমে আপনি করবেন কি, হোটেল থেকে ব্রেকফাস্ট করে নেবেন। আমি আগে বলছি কল্পাকীর্ণ রুটে কোনো দিন উইদাউট ফুড হোটেল বুক করবেন না। এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। যাদের খাওয়া নিয়ে প্রচণ্ড প্রবলেম আছে বা খাওয়াতে স্পেসিফিক কিছু খাওয়া আছে, তারাই একমাত্র উইদাউট ফুড নেবেন, কারণ এই রুটে কিন্তু হোটেল ছাড়া আপনি কোথাও খেতে পারবেন না। সুতরাং হোটেল থেকে আপনাকে খেতেই হবে, দেয়ার ইজ নো আদার ওয়ে। তো এইটা হলো। এবার হচ্ছে সারাহানের সকালবেলা আপনি ব্রেকফাস্ট করলেন, 8টা-8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে নিলেন, নিয়ে আপনি 9টা নাগাদ বেরিয়ে যান। 9টা নাগাদ বেরিয়ে হোটেল থেকে বেরিয়ে আপনি চলে যান ভীমাকালী টেম্পলে। ভীমাকালী টেম্পল আপনি জানেন যে এটা হচ্ছে সতীপীঠের এক পীঠ, যে আর এখানে মোস্ট প্রবলি আমি যতদূর জানি যে সতীর কান এখানে আছে। সুতরাং এই পীঠ এটা কিন্তু দেখাটা খুবই জরুরি, এবং এই পুরো রুটে ভীমাকালী টেম্পলের একটা আলাদা মাহাত্ম্য আছে। ভীমাকালী টেম্পলটায় যাবেন, ওখানে কিন্তু মাথায় রাখবেন যে ওখানে লকার আছে, আপনি কোনো জিনিস নিয়ে ঢুকতে পারবেন না আপনি মন্দিরের মধ্যে। মন্দিরের আগে আপনি জুতো রাখবেন, গাড়ি পার্কিংয়ের থেকে অনেকটা এগিয়ে আসতে হবে। এসে আপনি মন্দিরের মেন গেট ক্রস করে আপনি জুতো রাখবেন। জুতো রাখার পরে মেন মন্দিরে ঢুকবেন। ঢুকে সেখানে ডান দিকে ছোট ছোট অনেক লকার রাখা আছে। সেই লকারের মধ্যে আপনি সমস্ত মোবাইল, বেল্ট, সমস্ত চামড়ার জিনিস যা আছে সমস্ত লকারে রেখে আপনি লক করে, চাবি ওখানে দেওয়াই আছে, চাবি নিয়ে আপনি আপনার কাছে চাবি রেখে দেবেন। রেখে আপনি মেন মন্দিরে প্রবেশ করবেন। ভীমাকালী টেম্পলে ওঠার কিন্তু খুব কনফিউজিং জায়গা, কারণ ছোট্ট একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। দেখে মনে হবে যেন এটা মন্দির নয়, এটা হয়তো কারোর ঘরে প্রবেশ করছে, বাট ওটা দিয়েই উঠতে হবে। উঠে দোতলার উপরে উঠে ভীমাকালী মন্দিরটা পাবেন। ভীমাকালী মন্দিরে আপনি প্রণাম করলেন, প্রণাম করে ওখানে পুজো টুজো দেবার অ্যাজ কিছু নেই, আপনি দিতেও পারেন, বাইরে বিক্রি হচ্ছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে এলেন, নিয়ে এসে আপনি পুজো দিলেন। পুজো দিয়ে ওখান থেকে আপনি বাইরে ওখানে ভীমাকালী টেম্পলের যে ফ্লোরটা আছে যেখানে মাতাজিকে রাখা আছে, সেইখানে ছোট ছোট জানালা মতন করা আছে, ওখান থেকে আপনি টপ ভিউ নিতে পারেন। টপ ভিউটা খুবই সুন্দর লাগে ভীমাকালী টেম্পলের ওপর থেকে। তো এটা আপনি আপনার মতো টাইমিং করে নিন, কারণ সাংলা পৌঁছতে খুব ম্যাক্সিমাম 3 ঘন্টা লাগবে। আপনি আপনার টাইমিং মতো 9টার সময় পৌঁছে গিয়ে আপনি ওখানে 12টা পর্যন্ত টাইম করতে পারেন, 11টা পর্যন্ত টাইম করতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে ওখানে করবেন। তো এটা একটা ব্যাপার। এবার ভীমাকালী টেম্পল থেকে ওখান থেকে বেরিয়ে চলে আসুন, ভীমাকালী টেম্পলে প্রণাম করে বেরিয়ে চলে আসুন। এবার এসে আপনার যাত্রা শুরু হলো সাংলার দিকে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন ব্রেকফাস্ট করে বেরিয়েছেন এবং বেরোনোর পরে যখন ভীমাকালী টেম্পল ঘুরলেন, ভীমাকালী টেম্পল ঘোরার পরে যখন আপনি জিওরি হয়ে যখন আবার সাংলার দিকে যাচ্ছেন, এই দিনটাতে আপনার কাছে কিছু ড্রাই ফ্রুট বা ড্রাই খাবার কিছু রেখে দেবেন, কারণ আপনি যখন জিওরি ক্রস করবেন তখন কিন্তু আপনার খিদে পাবে না। তারপরে হবে কি, লাঞ্চ হয়তো 12টা 12:30টার মধ্যে জিওরি ক্রস করে যাচ্ছেন এবং তখন কিন্তু আপনার খিদে পাবে না।
এবার যখন জিওরি ক্রস করে যখন মেন সারাহানের উদ্দেশ্যে যখন মেন রোডে ঢুকে যাবেন, তখন গিয়ে খিদে পাবে, কিন্তু তখন আর কিচ্ছু পাবেন না। পুরো রাস্তাটায় যতক্ষণ না আপনি সাংলা পৌঁছাচ্ছেন, পুরো রাস্তাটায় কিচ্ছু নেই, একটা ধাবা পর্যন্ত নেই, একটা দোকান পর্যন্ত নেই, কিচ্ছু নেই, নাথিং। রাস্তার পাহাড়ে কাজ হচ্ছে, মাঝে মধ্যে হয়তো বোল্ডার পাবেন বা জেসিবি এগুলো থাকে যেগুলো রোড ক্লিয়ার করে। রাস্তাটা অসম্ভব সুন্দর লাগে, একটা পুরো পাহাড়ের মাঝখান থেকে কেটে একটা ফালি রাস্তা বানানো আছে এবং সেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। আপনি যখন একটা পাহাড়ের একটা এন্ডে আছেন, তখন দূর থেকে দেখবেন একটা পাহাড়ের গায়ে একটা ছোট্ট দাগ, সেই দাগের মধ্যে কিছু একটা মুভ করে যাচ্ছে। ওটা কিন্তু দাগ না, ওটা পাহাড় কেটে রাস্তা বানানো আছে এবং রাস্তা দিয়ে কিন্তু গাড়ি মুভ করছে। সুতরাং আর ওই সিনিক বিউটিটা কিন্তু অসম্ভব সুন্দর। ওই রাস্তাটায় যখন আপনি যাবেন, তখন ওখানে একটা মন্দির পড়বে, সেই মন্দিরটাকে বলে তেরেন্ডা মাতা মন্দির। তেরেন্ডা মাতা মন্দিরে কিন্তু অবশ্যই গাড়ি দাঁড় করাবেন এবং ওখানে সবাই, ম্যাক্সিমামই সবাই গাড়ি দাঁড় করায়, গাড়ি দাঁড় করিয়ে ওখানে প্রণাম করে তারপরে যায়। কেন? তেরেন্ডা মাতা মন্দিরটা এই জন্য রাখা, এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরে কোনো পূজারি থাকে না। এই মন্দির আর্মির আন্ডারে থাকে এবং আর্মি এর দেখভাল করে, আর্মি এর পুজো করে, সব কিছু আর্মি করে। তেরেন্ডা মাতা মন্দিরের আমি যতদূর শুনেছি সেটা হচ্ছে যে ওখান দিয়ে যখন আগে রাস্তা বানানো হচ্ছিল, আর্মি যখন রাস্তা বানাচ্ছিল, তখন কিন্তু ওই জায়গাটায় কিছুতেই রাস্তা ধরে রাখা যাচ্ছিল না। আই থিঙ্ক, আমি যদি ভুল না করি, অন্তত 100-150 আর্মি মারা গেছে। রাস্তা যতবারই বানানো হচ্ছিল রাস্তা ধসে নেমে যায়, রাস্তা ধসে নেমে যাচ্ছিল, কিছুতেই ওই জায়গায় রাস্তা ধরে রাখা যাচ্ছিল না। তখন আইদার, আমি এক্স্যাক্টলি ঠিক পুরান কাহানিটা জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল, বাট হোপফুলি নয় আর্মির যে দায়িত্বে ছিল তাকে হয়তো মাতাজি স্বপ্ন দিয়েছিল, অথবা তিনি যাও কিছু একটা এরকম হয়েছিল, যার ফলে আর্মিরা তেরেন্ডা মাতা মন্দিরকে স্থাপিত করে এবং ওনাকে বলেছিল যে আমার মন্দির স্থাপন করতে আমি ওই জায়গাটাকে ধরে রাখবো। এরকম জিনিস কিন্তু পুরো কল্পাকিন্নরে প্রচুর পাবেন, প্রচুর, যার জন্য ওটাকে দেবভূমি বলা হয়। তো সেই জন্য পাহাড়ের খাদে তেরেন্ডা মাতার মন্দির কিন্তু পাহাড়ের সাইডে করা নেই, পাহাড়ের খাদের সাইডে করা আছে। খাদের সাইডে যখন তেরেন্ডা মাতাকে যখন স্থাপন করা হয়, তখন কিন্তু সেই তেরেন্ডা মাতার জন্যই কিন্তু তারপরে কিন্তু আর রাস্তা ধসেও নি, একটা জওয়ানও মারা যায়নি, কিচ্ছু হয়নি। সেই জন্য আর্মি জওয়ানরা এই মন্দিরটাকে দেখভাল করে এবং তার সমস্ত জিনিস আর্মি করে, ইন্ডিয়ান আর্মি করে। এবার তেরেন্ডা মাতা মন্দিরের এই যে রাস্তাটা হলো, এই রাস্তাটা যেমন অসম্ভব সুন্দর তেমন ডেঞ্জারাস। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড হচ্ছে কিন্নর রোড, এটা আপনিও জানেন। অন্তত দেখবেন বিভিন্ন জায়গায় দেখেছেন যে রাস্তার ওপর একটা ঢাক বানানো আছে, ঢাকের গুহা বানানো আছে, এবং এখানকার তখন যে ইঞ্জিনিয়ার এটাকে কাটছিল তারই মাথাতে ছিল যে এটাকে ওপরটা ওপেন করবে না, পুরোটা একটা খোল পাহাড়ের মাঝখানে একটা লেন বার করবে, সেই লেনের মধ্যে দিয়ে গাড়িটা যাবে, এটা আরও দেখতে ভালো হবে, এবং তার প্ল্যানিংটা এক্স্যাক্টলি পারফেক্টলি কাজ করেছে ওটা। এবার ওইখান থেকে যখন আপনি তেরেন্ডা মাতা মন্দির ছেড়ে যখন এগিয়ে গেলেন, তারপর কিছু দূর গিয়ে বাসপা 2 পাওয়ার প্রজেক্ট পাবেন। বাসপা 2 পাওয়ার প্রজেক্টের পরে একটা ড্যাম পড়বে, সেই ড্যামটাকে বলে করচাম ড্যাম। করচাম ড্যাম থেকে এবার রোডটা দুভাগে ডিভাইড হয়ে যায়। মেন রোডটা আসে, কখনো দেখবেন পাহাড়ের ডান দিক দিয়ে গাড়ি যাচ্ছে, কখনো দেখবেন বাঁ দিক দিয়ে, এরমভাবে সুইচ ওভার হতে থাকে পুরো রাস্তাটাই। যেমন যেমন রাস্তার রোড অ্যাভেলেবিলিটি হয় তেমন তেমন রোড চেঞ্জ হতে থাকে। করচাম ড্যাম থেকে আপনি যখন ডান দিকে চলে যাচ্ছেন, তো ডান দিকে পাহাড়ের ওপর উঠে যাচ্ছেন সাংলা, আর সোজা চলে যাচ্ছে কল্পা, তাবো, কাজা, স্পিতি ভ্যালি চলে যাচ্ছে। আপনি যখন ব্রিজ ক্রস করে আপনি ডান দিকে চলে গেলেন, ডান দিকে চলে গিয়ে ওখান থেকে আপনাকে যেতে হবে 17 to 18 কিলোমিটার। 17 to 18 কিলোমিটারে আপনি পড়বেন, ওখানে পড়বে সাংলা। ওই যে 17 to 18 কিলোমিটার রাস্তাটা প্রচণ্ড টাফ রাস্তা এবং মোস্ট ডেঞ্জারাস রোড। এমন নয় যে রাস্তাটা দেখে ভয় পাবে বা রাস্তার কিছু নেই বা রাস্তাতে পিচ নেই, অফ রোড পুরো, এরকম কিন্তু একদমই নয়। রাস্তা যথেষ্ট ভালো,
ডেঞ্জারাস কেন? ডেঞ্জারাস হচ্ছে একদিকে পাহাড় যেভাবে কাটা আছে এবং এমন ছুচালো করে পাহাড় কাটা আছে, গাড়ি যদি টাচ লাগে বডি কেটে বেরিয়ে যাবে। আর ডান দিকে খাদের এন্ড কেউ জানে না, দেখাও যায় না যে গাড়িটা যদি পড়ে কোথায় গিয়ে পড়বে। সুতরাং এটা হচ্ছে ডেঞ্জারাস। আর রোড হচ্ছে খুবই সরু। আমি যখন এটিওস বা ডিজায়ার নিয়ে যাই তখন এমনও হয় যে সামনে একটা গাড়ি পড়ে গেছে বলে আবার ব্যাক করে আসতে হচ্ছে, কোনো একটা টার্নিংয়ে যেখানে রোড চওড়া আছে সেখানে থেকে রাস্তাটাকে পাস করতে হয়েছে। আমি স্পেসিফিক প্রেফার করি যে কিন্নর কল্পা বা স্পিতি ভ্যালি রুটে যেখানে হাই অল্টিটিউড গাড়ি উঠছে সেখানে একদমই স্পেসিফিক যারা ড্রাইভার আছে, যারা হিমাচল এবং কিন্নর স্পেশালিস্ট, তাদেরকেই আমি একমাত্র প্রেফার করি। এছাড়া আমি কোনো নিচের কোনো গাড়ি আমি প্রেফার করি না। যেমন হরিয়ানা হোক, পাঞ্জাব হোক, চণ্ডীগড় হোক, দিল্লি হোক, আমি একদমই প্রেফার করি না। কারণ ওরা ওই রাস্তার যে এটাই ঠিকঠাক জানে না বা অনেক সময় রাস্তা চেনে না। ইট উইল বি এ বিগ প্রবলেম। আপনি যদি ওখানে রাস্তা না চেনেন, দূর দূর তক এমনও হতে পারে যে আধ ঘন্টা ধরে রাস্তায় ঘুরে যাচ্ছেন, কারককে পাচ্ছেন না যে আপনাকে ডিরেকশনটা দেবে ওখানে কোথায় যাওয়া যায়। তো এনিওয়ে এটা রোড প্রবলেম, রোডের ব্যাপার। এবার আপনি গিয়ে পৌঁছালেন সাংলা। সাংলাতে আপনি পৌঁছাবেন অ্যারাউন্ড 3টে থেকে 3:30 যদি ঠিকঠাক টাইমিং থাকে। এবার ওই দিনের লাঞ্চটা কিন্তু আপনাকে সাংলা যে হোটেলে থাকবেন সেই হোটেলেই আপনাকে করতে হবে, কারণ ওখানে কোনো ধাবা নেই, রেস্টুরেন্ট নেই, কিচ্ছু নেই। ছোট্ট একটা গ্রাম যেটা হচ্ছে সাংলা। আর আরেকটা যেটা হচ্ছে যে সাংলাতে আপনি পৌঁছাবেন, পৌঁছে যদি আপনার হোটেলে কন্ট্যাক্ট থাকে হোটেলে আগেই ফোন করে বলে দেবেন যে আমার লাঞ্চ করতে এই এতজন লোক আছে, এই রান্না করতে। ওখানে কিন্তু ম্যাক্সিমাম বাঙালি কুক অনেক পাবেন, ম্যাক্সিমাম হোটেলেই বাঙালি কুক রাখা হয়, যেহেতু বাঙালিদের চাপটা অনেক বেশি থাকে। এইবার সিম্পলি ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন পুরোটাই ভ্যালি, একদম গ্রাম্য এলাকা। হোটেল কিন্তু আগে থেকে ছবি দেখে হোটেল নেবেন না সাংলাতে, কিন্তু সাংলাটা হচ্ছে এতই গ্রাম এবং এখানে হোটেল ক্যাটাগরি খুবই খুবই নমিনাল। এখানে ডিলাক্স ক্যাটাগরি, সুপার ডিলাক্স ক্যাটাগরি, লাক্সারি কোনো হোটেল নেই। নর্মাল স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল থাকে এবং হোটেলগুলো দেখে নিতে হয় বা জানতে হয় হোটেলের রুমগুলো এমন যেন না হয় যেখানে থাকার উপযুক্ত নয়। ওখানে কিন্তু ওরকম হোটেলে কিন্তু আপনি থাকতে পারবেন না রাত্রেবেলা, প্রচণ্ড ঠান্ডা লাগবে। এবার সাংলা আপনি পৌঁছে গেলেন, সেদিনটা আপনি সাংলাতে থেকে যান। সাংলাতে কিন্তু অবশ্যই 2 দিন রাখবেন, কারণ একদিনে সাংলা হয় না, করা সম্ভব নয় পুরোটাই। সেদিনকে আপনি হোটেলে থেকে গেলেন, হোটেলে থেকে গিয়ে লোকাল আপনি তারপরে লাঞ্চ করে নিয়ে একটু হেঁটে সাংলা বাজারটায় চলে আসুন। ওখান থেকে মাউন্টেন বিউটিটা অসাধারণ, সাংলা ভ্যালিটাকে দুর্দান্ত দেখতে লাগে। কোথাও যেতে হয় না, রাস্তার ধারে দাঁড়াবেন, দেখবেন টপ থেকে পুরো সাংলা ভ্যালিটাকে দেখছেন, বাসপা রিভারকে দেখতে পাবেন, সব কিছু একদম পরিষ্কার দেখা যায়। সুতরাং সুন্দর টাইম পাস হয়ে যায়। বাট সন্ধ্যের পরে টেম্পারেচার বেশ ডাউন হতে থাকে, মে, জুন, অক্টোবর বাদে, মানে গরমের টাইমটা বাদে। সাংলাটায় দেখে নিলেন, সাংলাটা বা সেই রাত্রিটা আপনি থেকে নিলেন সাংলা হোটেলে। পরের দিন সকালবেলা আপনাকে যেটা 3 নম্বর, 1, 2, 3 নম্বর দিন, 3 নম্বর দিন আপনি সকালবেলা আফটার ব্রেকফাস্ট আপনি ফার্স্ট চলে যান কামরু ফোর্ট। কামরু ফোর্ট এমন একটা জায়গা, কামরু ফোর্টে কিন্তু ট্রেক করতে হয়। গাড়ি কিন্তু সাংলা থেকে বেরিয়ে পার্কিং স্পেস পর্যন্ত যাবে, পার্কিং স্পেসে গিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওইখান থেকে কিন্তু আপনাকে হাঁটতে হবে। ওখান থেকে আপনি কামরু ফোর্টটা দেখতে পাবেন, পাহাড়ের মাথায় রয়েছে। বাট যাওয়াটা কিন্তু বেশ টাফ। যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু একদমই যাবেন না, কারণ ফিরে আসতে পারবেন না মাঝ রাস্তা থেকে, ওখানেই আপনাকে বসে থাকতে হবে। গাড়ি যেখানে পার্ক করবে সেখান থেকে 2টো রাস্তা আছে। একটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, যেটা সবাই যায়, আমি ওই রাস্তাটা প্রেফার করি না। আমি ডান দিকে একটা অ্যাপেল বাগানের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, যেটা দুর্দান্ত রাস্তা, মানে পুরো গ্রাম অ্যাপেল বাগান ভর্তি, তার মাঝখানে খুব সাজানো একটা গ্রাম হচ্ছে কিন্নর, সাংলা, পুরো কিন্নরটাই তাই। এবার ওই অ্যাপেল অর্চার্ডের পাশ দিয়ে হেঁটে উঠে যান। আপনাকে নর্মালি হাঁটবেন পাহাড়ে, আরেকটা জিনিস বলে দিই, পাহাড়ে চড়াইতে যখনই আপনি হাঁটবেন তখন কিন্তু নর্মাল বাড়িতে বা নিচে ল্যান্ডে যেভাবে হাঁটেন ওইভাবে হাঁটবেন না, খুব ধীরে ধীরে হাঁটবেন, রেস্ট নিয়ে নিয়ে হাঁটবেন। সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ যখন ফেলবেন তখন পায়ের পাতা যেন আরেকটা পায়ের পাতাকে সেকেন্ড স্টেপে ক্রস না করে। একদম ধীরে সুস্থে যান। আপনার ওখানে পৌঁছাতে
আমাদের লাগে 45 মিনিট, আপনার লাগবে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে। নো ইস্যু, কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে 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 ওখানে যেতে থাকেন। ওইখানে যেতে গিয়ে প্রথমে একটা দেখবেন একটা মন্দির চত্বর মতন বানানো আছে, সেই চত্বরে অনেক সময় কিন্তু মিসগাইড হয়, ওটাকেই কামরু ফোর্ট মনে করে প্রণাম করে নিচে চলে আসে, কিন্তু এটা নয়। ওই মন্দিরের পিছন দিয়ে আপনি বুঝতে পারবেন না, বাড়ির মধ্যে দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনি কামরু ফোর্টে গিয়ে পৌঁছাবেন। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ওপর থেকে কালো রঙের ফোর্ট, একটা বিশাল লম্বা ফোর্ট আছে। সেই ফোর্টে যখন আপনি লাস্ট পৌঁছালেন, ওখানে একটা বিশাল সিংহ দুয়ার আছে। সেই সিংহ দুয়ার, আমি গল্পটাকে খুব মানে কিন্নরটাকে খুব ডিটেলসে বলছি, যদি আপনাদের মনে হয় যে শর্টে বলবো সেটাও আপনি কমেন্টে দিতে পারেন। আমি কিন্তু ডিটেলসে বলছি যাতে আপনাদের ভিজুয়ালাইজেশনটা পুরোটা পরিষ্কার হয়ে যায়। আমি যদি আপনারা বলেন তাহলে আমি শর্টে বলবো, না হলে যেমন আছে তেমনই বলছি। যদি মনে হয় যে কল্পাকিন্নটা ডিটেলস বলতে হবে, আমি স্পিতি ভ্যালিটাকে অন্য দিনও রাখতে পারি, আপনাদের যেটা ইচ্ছা, তাহলে অনেক ডিটেলসে বোঝানো যায়। আপনি যখন কামরু ফোর্ট যাচ্ছেন, কামরু ফোর্টে যাওয়ার আগে, ঢোকার আগে একটা মেন এন্ট্রান্স দরজা পড়ে, সেই দরজাটা কিন্তু বন্ধ থাকবে। যখন পিক সিজন যদি পিক সিজন হয় তাহলে কিন্তু দরজার বাইরে বিশাল লাইন পড়বে। ঠিক আছে, অনেকে বলছে ডিটেলসে বলতে, ঠিক আছে, অনেক অনেক লম্বা লাইন পড়বে। ওখানকার নিয়ম হচ্ছে, কামরু ফোর্টটা কিন্তু খুব ভালো জিনিস, কারণ এর একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে। কামরু ফোর্ট, আমি যতদূর জানি, বদ্রীনাথ দেব যিনি আছেন, বদ্রী বিশাল দেবতা যিনি আছেন, তিনি কামরু ফোর্ট বানিয়েছিলেন। এবং কামরু ফোর্টের স্পেশালিটি হচ্ছে, কামরু ফোর্টের যে ফোর্টটা আছে তাতে 33 কোটি দেবতাকে বন্দি করে রাখা আছে ওর মধ্যে। এবং তাদের বাইরে কামাখ্যা মাতার মন্দির আছে, যেটা আমি যতদূর জানি আসাম থেকে নিয়ে আসা হয়েছিল কামাখ্যা দেবীকে নিয়ে মহিলা পুলিশকর্মী আপনাকে দাঁড় করাবে। ভেতরে 10 জন যাবেন, 10 জন বা 12 জন যাবেন, তারা বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পরে কিন্তু আপনাদেরকে ডাকবে, যেতে বলবে। কামরু ফোর্টে ঢোকার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনাকে সমস্ত জিনিস, মোবাইল থেকে শুরু করে গায়ে গয়না থেকে শুরু করে মানি ব্যাগ, বেল্ট, সমস্ত কিছু কিন্তু ওখানে রেখে যেতে হবে দরজায়। ওখানে কিন্তু কোনো লকার নেই, কোনো কিছু নেই, সিম্পলি সবাই দাঁড়িয়ে আছে, তার মাঝখানেই আপনি পুলিশগুলো যেখানে বসে থাকে সেইখানে আপনি রেখে দিলেন। এখানে বিশেষত্ব হচ্ছে, কোনোদিন ভাববেন না ওইখানে এসে যে আপনার গলায় যদি একটা 10 ভরি সোনার হার থাকে, সেটাকে আমি কি করে রেখে দেবো, বা অ্যাপেলের যদি 2খানা আইফোন থাকে কি করে আমি রাখবো, এখানে তো কোনো লকার নেই, কিচ্ছু নেই। এই কোশ্চেনটা যদি আপনি জিজ্ঞেস করেন, ওখানে পুলিশগুলোই আপনার উত্তর দিয়ে দেবে। যদি নাও জিজ্ঞেস করেন তাও আমি বলে দিচ্ছি, কামরু ফোর্টের দরজা থেকে জিনিস চুরি করার ক্ষমতা কোনো মানুষের নেই। বহু লোক চেষ্টা করতে গেছিল, তারা পারেনি। ওটা এতটাই সাংঘাতিক দেবতা এবং ওখানে এতটাই মাহাত্ম্য আছে, ওখান থেকে কেউ একটা জিনিস চুরি করতে পারে না। আপনি যেভাবে রেখে গেছেন, আধ ঘন্টা পরে এসে দেখবেন ওইভাবেই ওই জিনিসটা রয়েছে, ওখানে কেউ টাচ পর্যন্ত করেনি, সে সাহস কোনো মানুষের নেই। ওগুলো রেখে আপনি পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মেন দরজা দিয়ে ঢোকাবে। মেন দরজা দিয়ে ঢোকানোর সময় 2টো জিনিস ম্যান্ডেটরি, হিমাচলি টুপি আপনাকে পরতেই হবে, আর ওদের একটা মন্ত্রপুত কাপড়ের দড়ি মতন আছে, সেটা আপনার কোমরে বেঁধে দেবে। এর কারণ হচ্ছে যে ওখানে শরীর বাঁধা হয়, বিনা শরীর বেঁধে কিন্তু আপনি কামরু ফোর্টে প্রবেশ করতে পারবেন না। তার কারণ আমাকে ওখানকার লোকাল একজন বলেছিল যে এই কামরু ফোর্টের মধ্যে শুধু যে ভালো দেবতা আছে তাও নয়, ভালো খারাপ সব রকম দেবতাকে এর মধ্যে রাখা আছে। কামরু ফোর্টে কিন্তু আপনি যদি ভাবেন যে আমি কামরু ফোর্টে ঢুকবো, নো, নেক্সট টু ইম্পসিবল। কামরু ফোর্টের ধারের কাছে আপনি যেতে পারবেন না। ম্যাক্সিমাম পুলিশই আপনাকে নিয়ে যাবে, হিমাচল পুলিশ, ওই পুলিশই আপনাকে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবে, বলে দেবে, সব কিছু করবে, দূর থেকে কামরু ফোর্টটা দেখাবে। ওই চত্বরের মধ্যেই কামরু ফোর্টটা আছে, কিন্তু কামরু ফোর্টের যে বাউন্ডারি, তার দরজা কিন্তু খুলবে না। ওখানে কামাখ্যা দেবীর মন্দির আছে, কামাখ্যা মন্দিরে আপনি, যেটা কামরু মাতা বলা হয় ওখানকার হিসাবে,
কামরু মাতার মন্দিরে আপনি মাথা টেকুন, বা ওখানে কোনো পূজারি কেউ নেই, ওখানে আপনি পুজো মানে দক্ষিণা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো ইস্যু নেই। আপনি ওখানে প্রসাদ রাখা আছে, নিয়ে নেবেন, টিকা পড়াবেন। ওখান থেকে কৈলাস রেঞ্জের ব্যাক সাইডটা দেখা যায়। পুলিশই আপনাকে বলবে যে আপনি এখানে দাঁড়ান, আপনার ব্যাকড্রপে কৈলাসটাকে রেখে, কৈলাসের ব্যাক সাইডটাকে রেখে আপনাকে ছবি তুলে দেবে, ছবি তুলে দিয়ে আপনাকে রেখে দেবে। ওইখানে দাঁড়িয়ে যখন আপনি কামরু ফোর্টটা দেখছেন, তখন দেখবেন কামরু ফোর্টের পিছনে পাহাড়, ওই পাহাড়ের পিছনেই আছে তিব্বত। এবার ওইখানে কামরু ফোর্টটাকে রাখা হয়েছিল, তার কারণ হচ্ছে যে পাহাড় টপকে রাজা কিন্তু সমস্ত পাহাড়ের দিক কিন্তু ধরে রাখতে পারেন, নজর রাখা সম্ভব নয়, যাতে পাহাড় টপকে বাইরের লোকেরা এসে যেন দেশকে আক্রমণ করতে না পারে, সেই জন্য কামরু ফোর্টটাকে ওখানে বানানো হয়েছিল, যাতে কেউ ওখানে না আসতে পারে। কোনো এক সময় চায়নারা পাহাড়ের ওপর থেকে প্রচুর পাথরের বোল্ডার ফেলেছিল ওটাকে ভেঙে ফেলবার জন্য, কিন্তু একটা বোল্ডারও কামরু ফোর্টটাকে টাচ পর্যন্ত করেনি, কোনো কোনো বোল্ডারই টাচ করেনি। এটা কামরু ফোর্টের একটা মাহাত্ম্য। ওইখান থেকে আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে দেখবেন বদ্রি বিশাল যিনি এই কামরু ফোর্টটাকে বানিয়েছিলেন, তার একটা স্নানের জায়গা আছে। সেই স্নানের জায়গা থেকে আপনি জল নিয়ে নেবেন। যেদিনকে আপনি সাংলা থেকে চিটকুল কামরু ফোর্ট যাবেন, সেদিনকে আমার মতে দুটো ভালো খালি বোতল আপনার সাথে রেখে দেবেন। তার কারণ হচ্ছে অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, যারা বিশ্বাস করেন না তাদের রাখার দরকার নেই, তারা জাস্ট দেখবেন, এনজয় করবেন। বদ্রি বিশাল যে দেবতা আছে, বদ্রি বিশালে স্নান করবার একটা জায়গা আছে, সেখানে কিন্তু পা দিতে দেয় না। সেখানে দেখবেন ওখানে একটা জলাধার থেকে প্রচুর জল এসে পৌঁছে, ওই জল আপনি নিয়ে রাখতে পারেন। এগুলোকে বলা হয় গঙ্গার জলের মতনই পবিত্র, বা গঙ্গার থেকেও পবিত্র জল। এটা ওখানকার লোকাল ধারণা। কামরু ফোর্ট থেকে আপনার কিন্তু যেতে লাগবে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু আসতে কিন্তু অতক্ষণ লাগবে না, যেহেতু পুরোটা ডাউনে নামতে হয়। আপনি কিন্তু হার্ডলি 15-20 মিনিটের মধ্যে পার্কিং জায়গায় চলে আসবে। এবার যদি আপনার মনে হয় না লোকাল লোকেদের সাথে কথা বলবো, একটু গল্প করব, এখানে একটা জিনিস হচ্ছে কিন্নরের লোকেরা কিন্তু অসম্ভব ভালো মনের মানুষ। আপনি চিন্তা করতে পারবেন না, যার সাথে বসে কথা বলতে যাবেন সে আপনার সাথে নিজের বাড়ির লোকের মতো কথা বলবে, তার বাড়িতে কি হয়েছে সেটা পর্যন্ত বলবে। যদি মনে হয় আপনাকে ওকে বাড়িতে নিয়ে যাবে, অসম্ভব সুন্দর। মানে আমি যখন এই রিসেন্ট গেছিলাম, আমি গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ির সামনে একটা বয়স্ক লোক হাঁটতে পারছে না, প্রায় এই চেঞ্জ টু, আমি জিজ্ঞেস করলাম বয়স, বললো আমি জানি না, আমি হয়তো 85-90 বছর বয়স হবে আমার। উনি হাঁটতে পারছেন না, তা আমি বললাম যে क्या मैं आपको छोड़ दूँ? बोले सर जी आप सांगला बाजार तक छोड़ दीजिए तो बेहतर होगा। আমি আমার গাড়িতে তুলে ওনাকে সাংলা বাজারে ছেড়ে দিলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না, নাবার সময় ভদ্রলোক, অত বয়স্ক লোক, আমাকে দেখে বলল যে बेटा तेरा भला हो, तू अच्छा, बहुत अच्छा लड़का है, एक काम कर, বলে পকেট থেকে এক মুঠো কাজু, এক মুঠো আখরোট, যেটা ওখানকার লোকাল আখরোট বার করে আমার হাতে দিয়ে বলল যে বেটা इसको खा लेना, बहुत अच्छा होता है सेहत के लिए। এত সুন্দর অমায়িক ব্যবহার। আর একটা জিনিস হচ্ছে, কিন্নর এমন একটা জায়গা, ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু কোনো ট্যুরিস্টকে থাকার অ্যালাউ নেই ওখানে, শুধু লোকাল লোকই ওখানে থাকতে পারে কিন্নর জায়গাটায়। এবং লোকজন অসম্ভব ভালো, মানে ওরা ভগবানকে এতটাই মানে, এবং ওদের মেন্টালিটিটাই ওরকম পুরো, যেহেতু কামরু মাতা থেকে শুরু করে কামাখ্যা দেবী এরকম আছে। যাই হোক, মানে দেবভূমি, অ্যাকচুয়াল দেবভূমিকে যদি ফিল করতে হয় তো ইউ হ্যাভ টু গো টু কিন্নর, এছাড়া কোনো ফিলই করতে পারবে না, এত সুন্দর জায়গা সামনে। কিন্তু ওখানে বেয়ার মিনিমাম ফেসিলিটি আছে, মাথায় রাখতে হবে, ওখানে বেয়ার মিনিমাম ফেসিলিটি আছে, সেটা ওখানে পা দিলেই আপনি বুঝতে পারবেন। এইবার এইখান থেকে আপনি কামরু ফোর্ট থেকে নেমে এলেন, এবার গাড়ি আপনাকে নিয়ে যাবে চিটকুল। ওখানে সবচেয়ে কাছে একটা গ্রাম আছে, রেকচাম একটা গ্রাম আছে, খুব সুন্দর গ্রাম, খুব সুন্দর সাজানো গ্রামটা, অ্যাপেল অর্চার্ডে ভর্তি। যদি অ্যাপেলের সময় যান, ভর্তি অ্যাপেল গাছে, দেখার মতন অ্যাপেল। আর যে কামরু ফোর্টের যে রাস্তাটা আছে, ওখানে বিশাল অ্যাপেল অর্চার্ড আছে, ওখান থেকে আপনি অ্যাপেল অর্চার্ড, আখরোটের গাছ, কি গাছ নেই ওখানে, সব রকম গাছ আছে।
আপনি যাকে জিজ্ঞেস করবেন তাকে সেই আপনাকে পুরো ব্যাখ্যা করে বলে দেবে যে ওখানে কি হতো, আগে কি হতো, 10 বছর আগে কি হতো। এমনই ভালো মনের মানুষ ওনারা। এবার আপনি চিটকুল ভিলেজে চলে আসছিলেন। চিটকুল ভিলেজ ওখান থেকে সাংলা থেকে আই হোপ 20 কিলোমিটার রাস্তা। চিটকুলে ভিলেজে এসে রেকচাম 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 কাটচাম এত একই রকম নাম, কনফিউশন হয়ে যায়। রেকচাম ভিলেজ পার করে চিটকুলের যে পার্কিং স্পেস আছে ওখানে আপনি গাড়ি রেখে দিলেন, কারণ ওর পরে আর যাওয়া যাবে না। ওই পার্কিং স্পেসেই দেখবেন ডান হাতে রাখা রয়েছে হিন্দুস্তান কি আখরি ধাবা। যদিও ওটা কোনো এক সময় ওটা আখরি ধাবা ছিল, কিন্তু এখন তারও আগে অনেক ধাবা বা হোটেল তৈরি হয়ে যাওয়ার জন্য ওর মাহাত্ম্যটা একটু কমে গেছে। বাট সাইনবোর্ডটা আছে। ও ধাবাটাকে কিন্তু রাস্তা থেকে দেখা যায় না। সাইনবোর্ডের পাশে একটা ছোট সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নেবে পাহাড়ের গায়ে দুর্দান্ত বানানো ছোট্ট একটা ধাবা, যাতে কোনো লাক্সারি নেই, কিচ্ছু নেই, কিন্তু বাঁশবাড়ি পাড়ের ধারে হ্যাঙ্গিং থাকার জায়গা, বসে খাবার জায়গা, অসাধারণ এম্বিয়েন্স। মানে আপনি হ্যাঙ্গিং পুরোটা দারুণ লাগবে। দুটো সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে। এবার চিটকুলে আপনি এলেন। চিটকুলে এসে আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে চিটকুল মাতা মন্দিরটাকে অবশ্যই দেখবেন। চিটকুল মাতার মন্দির গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। গ্রামের মধ্যে দিয়ে কিছুটা উঠবে, যাকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে। গ্রামের মধ্যে দিয়ে গিয়ে চিটকুল মাতার মন্দিরটাকে দেখবেন, ওখানে প্রণাম করবেন, ওখানে কিছুক্ষণ থাকবেন। থেকে আপনি এবার নিজের মতন করে বেরিয়ে আসুন। ওখানে বাঁশবাড়ি বাড়ির ধারে চলে আসুন। ওখানে হাইয়েস্ট অল্টিটিউড আছে, সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে, ওখানে দাঁড়িয়ে ছবি তুলুন। যদি স্কুলের ছেলেগুলো, যদি আপনার মনে হয় যে স্কুল ছুটি এমন সময় গেছে যে যেখানে স্কুলটা ছুটি হচ্ছে বা টিফিন ব্রেক হচ্ছে, বাচ্চাগুলোদের সাথে মিশবেন, অসম্ভব সুন্দর ভালো, এবং আপনাদের সাথে প্রচুর গল্প করবে। খুব সুন্দর, ওই এম্বিয়েন্সটাই খুব সুন্দর। বাঁশবাড়ি বাড়ির পাশে দেখবেন একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা টপকে উল্টো দিকেও আপনি যেতে পারেন, উল্টো দিকেও যাওয়া যায়। তো ওখানেও আপনি যেতে পারেন, ওটা অ্যাজ পার চয়েস। আপনি হাঁটতে হাঁটতে চলে গেলেন, ওখানে জঙ্গল, ওখানে লোকজন বিশেষ কেউ যায় না। ওখানে গিয়ে আপনি ঘুরতে পারেন, লোনলি ঘুরতে পারেন। ওখানে বেশি চাপটা থাকে এই পারে, ওই পারে খুব কম লোক যায়। বরফের সময় যদি যান, নভেম্বর টভেম্বরে প্রচুর বরফ থাকবে ওখানে, ফ্রেশ বরফ, কেউ পা পর্যন্ত দেয়নি। ফ্রেশ বরফে পা করে দেবেন, হাঁটবেন, ঘুরবেন, গাছের ওপরে দেখবেন বরফ ভর্তি হয়ে আছে। আমরা যেটা করি, গাছের তলায় একজনকে দাঁড় করিয়ে ডাল দুটো ধরে নাড়িয়ে দিই, পুরো বরফের বৃষ্টির মতন হয়। ওই সময় স্ন্যাপ তুলতে পারলে স্ন্যাপ তুলে নেবেন, অসম্ভব ভালো লাগে ওগুলো তুলতে। ওখানে আরও ভেতরেও চলে যেতে পারেন। বাঁশবাড়ি বাড়ির ধারে দেখবেন প্রচুর ক্যাম্প আছে, ক্যাম্পিং সাইট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ক্যাম্প আছে। এবার একটা জিনিস আমি এখানে বলছি যে অনেকে বলেন যে চিটকুলে গিয়ে থাকার জন্য। আমি একটাই জিনিস বলবো যে মার্চ, এপ্রিল, মে এই 3টে মাসে চিটকুলে থাকতে যাবেন না। সাথে যদি বয়স্করা থাকে তাহলে তো অবশ্যই নয়, থাকতে যাবেন না। তার কারণ হলো, এখন জ্যাকেট পরে কেন আপনার না, আমি মানালিতে আছি, এখানে আজকে দুপুর থেকে হঠাৎ বৃষ্টি নেমেছে, প্রচণ্ড ঠান্ডা, সিঙ্গেল ডিজিট টেম্পারেচার চলছে, তাই জন্য। এবার হচ্ছে যে যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, চিটকুলে থাকতে যাবেন না। তার প্রথম কারণ হচ্ছে চিটকুলের টেম্পারেচার ড্রাস্টিক ডাউন থাকে, অক্সিজেন লেভেল কম থাকে, অনেক কম থাকে চিটকুলে। আর মে মাস পর্যন্ত, আর ওদিকে নভেম্বর মাস থেকে আমি দেখেছি, হঠাৎ গল্প করতে করতে হঠাৎ করে একটা বরফের ঝড় এলো, ঝড় এসে পুরো চান করিয়ে দিয়ে চলে গেল। এমন বরফের ঝড় যে ওখানে আমি বাইরে দাঁড়াতে পর্যন্ত পারলাম না, ভেতরে ঢুকে বললাম। এবার রাত্রেবেলা আমরা এমনও দেখেছি, রাত্রির 11টার সময় গাড়ি স্টার্ট করে গেস্ট বেরিয়ে চলে এসে সাংলাতে চলে এসছে, দাদা আমরা থাকতে পারছি না, এত ঠান্ডা। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম হয়। সুতরাং আইদার আপনি যদি ঠান্ডা সহ্য করতে পারেন, ইয়াং গ্রুপ হয় যারা বনফায়ার করবে, বা রাত্রেবেলা যদি পাওয়ার অফ হয়ে যায়, কারণ আমরা এখানে থাকি, আমরা জানি উইন্টারে কিন্তু আমাদের লাইফ বেঁচে থাকে ইলেকট্রিকের ওপর। ইলেকট্রিক যদি চলে যায় তাহলে কিন্তু ইট উইল বি মোর ডেঞ্জারাস। সুতরাং চিটকুলে যদি সন্ধ্যাবেলা ইলেকট্রিক চলে যায় তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না ওই ঠান্ডার মধ্যে, আর রাত্রেবেলা অক্সিজেন লেভেল নিচে নেমে যায়।
এটা কিন্তু মারাত্মক জিনিস। নভেম্বরের পরে নভেম্বর ডিসেম্বর আর এদিকে হচ্ছে মার্চ এপ্রিল মে, চিটকুলটাকে অ্যাভয়েড করাই ভালো। আমি এমনও দেখেছি মে মাসে হঠাৎ করে বরফ পড়ে গেছে, রাত্রেবেলা সবাই ছিল, হঠাৎ করে বরফ পড়ে গেছে, ড্রাইভার ফোন করছে গাড়ি আটকে গেছে, 5 দিন চিটকুলে আটকে গেল, গাড়ি নড়তেই পারলো না, গাড়ি ওখানে আটকে গেল। সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু থাকে। আর একটা জিনিস আমি বলবো যে চিটকুলে আমি উৎপলদাকে একটা ছবি পাঠিয়েছিলাম, এই গ্রুপেও পোস্ট করা হয়েছিল বোধহয় নভেম্বরের দিকে। আমার একটা বন্ধুর হোটেল আছে, শশী ভাই, ওর নিজের প্রপার্টি, নিজের জমি, খুব সুন্দর হোটেলটা বানাচ্ছে। ওটা হচ্ছে চিটকুল থেকে আরও 1/2 কিলোমিটার দূরে, টুয়ার্ডস তিব্বত বর্ডারের দিকে ওই হোটেলটা বানাচ্ছে। খুবই সুন্দর হোটেল। আপনারা যদি থাকতে, হোটেলের এম্বিয়েন্স কিন্তু সাংঘাতিক ভালো, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা হোটেল, হোটেলটার কোনো ডিলাক্স নেই, মানে ঝাঁ চকচকে কিচ্ছু নেই, কিন্তু এম্বিয়েন্সটা অসাধারণ লেগেছে আমার। ওর চারপাশে 2-3 বিঘা করে জমি আছে, সেই জমিতে ওর নিজস্ব জমি, নিজে চাষ করে রেখে দিয়েছে, এবং ও বলল যে আমি এই জমিতে কিছুই করব না, আমার হোটেলটাকে আমি দাঁড় করাবো। আই থিঙ্ক নভেম্বরে 6টা রুম হয়তো রেডি হয়েছিল, 14টা রুমের হোটেল আছে ওর। হয়তো এবারে লকডাউনের জন্য মে মাসে তো আর ভিড় থাকবে না, মে মাসে হয়তো কাজ করবে। আই হোপ ওর হোটেলটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট উইকে। আমি যাব অবশ্যই একবার রাউন্ড দিতে, যে হোটেলটা কেমন বানিয়েছে লাস্টে। এইটা হলো ব্যাপার। আর এবার একটা জিনিস হচ্ছে, চিটকুল থেকে টুয়ার্ডস তিব্বত বর্ডারের দিকে কিন্তু ওখানে শুধুমাত্র HP-25 নাম্বারের গাড়ি ওখানে যেতে পারে, আপনি কিন্তু চাইলে যেতে পারবেন না। কারণ HP-25 হচ্ছে ওখানে লোকাল গাড়ি। ওখান থেকে 16-17 কিলোমিটার হচ্ছে রানীকান্ডা, রানীকান্ডা পর্যন্তই গাড়ি যায়। এবার চিটকুলে আরেকটা যে স্পেশালিটি, বিশেষত্ব আছে, যেটা হয়তো কেউই জানে না, মানে এটা জানা সম্ভব নয় লোকাল ছাড়া, সেটা হচ্ছে চিটকুলে যে বর্ডার, তিব্বত বর্ডারে কারু মন্দির, কারু মন্দির, কারু হচ্ছে ঘটোৎকচের ছেলে হচ্ছে কারু, কারু মন্দির ওখানে বানানো আছে। কারু মন্দির হচ্ছে ওই কিন্নরের তিব্বত বর্ডারের রক্ষাকর্তা। কেন রক্ষাকর্তা, এটা গল্প আছে। আমি দুটো জিনিসকে আমি মনে করি যে এটা টেন্স টু সম্ভব, যার পিছনে কামরূপ ফোর্টেরও গুরুত্ব থাকতে পারে। সেটা হচ্ছে ওখানে রাজাকে কারু, কারু দেবতা, ওখানকার যে বীরভদ্র সিং যে ছিল, বীরভদ্র সিংকে স্বপ্ন দিয়েছিল যে তিব্বত থেকে যদি না, বীরভদ্র সিংকে না, বীরভদ্র সিংয়ের যে পূর্বজ, মানে আরও ওর বাবা বা তার বাবা, যে সেই সময়কার যে রাজা ছিল, তাকে বলেছিল যে তিব্বত বর্ডারে ওখানে আমাকে প্রতিষ্ঠা কর, আমি ওই গার্ড দেব, আমি ওই পুরো বাউন্ডারিটা রক্ষা করব। সেই জন্য কারু মন্দিরকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেকেন্ড অপশান হচ্ছে আরেকটা যেটা গল্প আছে, সেটা হচ্ছে তিব্বতীর যে বৌদ্ধ সম্প্রদায়, ওখানে দুরকম সম্প্রদায় হচ্ছে, নামটা ভুলে গেছি। একটা সম্প্রদায় ছিল যারা তন্ত্রমন্ত্র বিদ্যায় খুব পারদর্শী, এবং তারা করতো কি, তন্ত্রবিদ্যা দিয়ে বা মানে এই রাজ্যটাকে দখল করার চেষ্টা করতো, এবং তন্ত্রবিদ্যার সামনে কোনো সৈনিক দাঁড়াতে পারে না, এটা নেক্সট টু ইম্পসিবল। সুতরাং তখন কারু কারু দেবতাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই তন্ত্রবিদ্যার সাথে কারু দেবতাই লড়াই করতে পারবে, কোনো মানুষের পক্ষে লড়াই করা সম্ভব নয়। সেই জন্য কারু দেবতাকে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং আপনারা হয়তো জানবেন না, বছরে একদিন ওই বর্ডার খোলে, সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন আপনি চাইলে ওই বর্ডারে পৌঁছতে পারবেন। কারু মন্দির থেকে দেবতাকে বার করা হয়, দেবতাকে বার করা হয় ওই জন্মাষ্টমীর দিন, এবং একটা দিন নন ইন্ডিয়ান যারা আছে তারা যেতে পারবে না, মানে পিছনের বর্ডার খুলবে না, তিব্বত থেকে কেউ আসতে পারবে না, বাট ইন্ডিয়ান আপনি চাইলে ওইখানে পৌঁছতে পারবেন। কারু মন্দির বর্ডারের লাস্ট এন্ড, ওটা হচ্ছে আই থিঙ্ক 30 কিলোমিটার মতো ডিস্টেন্স, ওখানে আপনি পৌঁছতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি লাস্ট এন্ড পর্যন্ত যাবেন, তাহলে মাথায় রাখবেন জন্মাষ্টমীর দিন ওখানে পৌঁছানোর। জন্মাষ্টমীর দিন প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়, আপনি ভাবতে পারবেন না কতটা ভিড় হয়, গাড়ি হয়তো শেষ পর্যন্ত নাও পৌঁছাতে পারে। একটা দিন আছে যেখানে ওই বর্ডার খোলা হয়, আর তা না তো HP-25 নাম্বার ছাড়া কোনো গাড়ি যাবে না, কোনো সিভিলিয়ানস অ্যালাউ নেই, কিচ্ছু অ্যালাউ নেই, লোকাল লোকই একমাত্র ওখানে যেতে পারবে, তাও রানীকান্ডা পর্যন্ত।
এটা হলো চিটকুলের। কামরু ফোর্টকেও হয়তো সেই জন্যই বানানো হয়েছিল, বাউন্ডারিতেই বানানো হয়েছিল, যাতে তন্ত্র সাধনা দিয়ে যারা দেশকে ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত থেকে আটকানোর জন্য। মেবি এরকম বহু লোক জিনিস প্রচলিত আছে ওখানে। এবার আপনি আপনার মতন যে যেটাতে বিশ্বাস করবে সেটা বিশ্বাস করতে পারে। এইটা হলো সাংলা। এবার সাংলাতে এছাড়া একটা ট্রেকও আছে, ছোট একটা ট্রেক আছে, সাংলা কাণ্ডে বলে একটা ট্রেক আছে। এটা 3 দিনের ট্রেক আছে। যারা ট্রেক লাভার তারা ট্রেক করতে পারে। এটা একদিন লাগে পৌঁছাতে। সেখানে রাত্রেবেলা রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে পরের দিন আবার নামতে হয়। এটাকে বলে সাংলা কাণ্ডে। এছাড়া আছে বৈদ্যনাথ টেম্পল আছে বাসপা রিভার সাইডে, তো আমি বলেছি বাসপা রিভার সাইডে যেতেই পারেন। সাংলা গোম্ফা আছে, সাংলা গোম্ফাতে আপনি যেতে পারেন, ওখানে দেবতাকে রাখা আছে। এবার এই যে সাংলা থেকে হোটেল থেকে বেরিয়ে আপনি যে চিটকুলের দিকে যাচ্ছেন, এইখানে দুটো জায়গা আছে। যে দুটো জায়গা কেউই মানে গাড়ির ড্রাইভাররা, হয়তো আপনি যদি ড্রাইভার কন্ট্যাক্ট করে যান তারা দেখাবে না, কারণ দে আর নট ইন্টারেস্টেড টু শো ইচ অ্যান্ড এভরিথিং। তাদের পয়সা নিয়ে মতলব এটা আছে। একটা জায়গা আছে, সেটা হচ্ছে গঙ্গারাঙ্গি বলে একটা মোড় আছে। সেই মোড়টাতে একটা ঝর্ণা ঝরে পড়ছে। গঙ্গারাঙ্গি, আমি অ্যাকচুয়ালি এগুলো জানি, আমার ওখানে বন্ধুরা আছে, ওখানকার লোকাল থাকে, সেই আমাকে নিয়ে গিয়ে ডিটেলসটা দেখিয়েছিল। গঙ্গারাঙ্গি একটা মোড় আছে, সেই মোড়ের ওপর ঝর্ণা পৌঁছাচ্ছে, এবং ঝর্ণার যে ব্যাকড্রপটা, আপনি যদি ওখানে দাঁড়িয়ে যদি ব্যাকড্রপ দেখেন, সেই ব্যাকড্রপে দেখবেন কৈলাসের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। ওই জলটার স্পেশালিটি হচ্ছে ওই জলের সামনে একটা শিবলিঙ্গ বানানো আছে, বিশাল বড় শিবলিঙ্গ বানানো আছে, এবং তার সামনে একটা পাহাড় আছে, যে পাহাড়ের উপরে একটা পাথর কাটা আছে। সেটা হচ্ছে যে জোড়া শঙ্খকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় যেমন দেখতে, তার ঠিক সেরকম দেখতে ছিল, যার থেকে একটা শঙ্খ ভেঙে পড়ে গেছে এবং এখনো একটা আছে। শঙ্খ না, শঙ্খাকার একটা পাহাড়, শঙ্খের মতন আকার ওটা। ওই জলটা নাকি ওখানকার লোকমুখে প্রচলিত আছে, শিবের জটা থেকে যে জলটা আসছে সেটা নাকি ওই জল থেকেই আসছে, এবং ওই জলটা খুবই পবিত্র জল, গঙ্গার থেকে বেশি পবিত্র। এবং বহু সায়েন্টিস্টরা এসে জলটাকে নিয়ে গেছে, এক্সপেরিমেন্ট করেছে, এবং তাতে দেখেছে জলে এমন কিছু পার্টিকেল আছে যেটা নর্মাল জলে নেই, এবং এই জলটা কোনো দিনই নষ্ট হয় না। ওখানকার লোকাল লোকের বক্তব্য হচ্ছে যে গঙ্গার জলের থেকে বেশি পবিত্র হচ্ছে এই জল। এই জলকে তুমি নিয়ে যেতে পারো, অ্যাজ ইট ইজ এইভাবে থাকবে, না জলের কালার নষ্ট হয়, কিচ্ছু নষ্ট হয় না, জলের কোনো পার্টিকেলই নষ্ট হয় না, ওইভাবে বছরের পর বছর ওই জল থাকে। সুতরাং আপনি যদি ওই দিকে যান তাহলে দুটো খালি বোতল নিতে পারেন। একটা হচ্ছে বদ্রী বিশালের যে স্নানের জায়গা থেকে জল নিতে পারেন, আর আরেকটা হচ্ছে গঙ্গারাঙ্গি থেকে আপনি জল নিতে পারেন। ওই জল দুটো আপনি রেখে দিতে পারেন, এটা নাকি অনেক ভালো কাজে, এবং গঙ্গার জলের থেকেও নাকি ভালো পুজো টুজোতে বিভিন্ন জায়গায় কাজে দেয়। সেকেন্ড আর একটা মোড় আছে, সেটাকে বলে ডাংডাংসি মোড়টাতে হচ্ছে, এখানে হচ্ছে রাকচাম দেবী, সাংলার যে রাকচাম দেবী লোকাল যে দেবতা, সেই রাকচাম দেবীর খেলার জায়গা হচ্ছে ডাংডাংরি মোড়টা। ওই মোড়ে কিন্তু কোনো গাড়ি হর্ন বাজায় না, মোবাইল স্লিপিং মোডে মানে ভাইব্রেশন মোডে রেখে দেয়। ওখানকার লোকাল লোকের বক্তব্য হচ্ছে এখানে কোনো সাউন্ড করা যায় না, যাতে দেবতাদের রাকচাম দেবী যিনি আছেন ওনার খেলাতে ব্যাঘাত সৃষ্টি হবে, এবং ওখানে ওনারা ঘুরে বেড়ান। এটা লোকাল লোকের, ওই জন্য ওখানে কোনো হর্ন বাজে না, সমস্ত গাড়িতে মিউজিক সিস্টেম চললেও বন্ধ করে দেয়, মোবাইলও ভাইব্রেট করে দেয়, যেন কোনো আওয়াজ ওখানে না হয়। এই দুটো হচ্ছে জিনিস। আর একটা হচ্ছে যেটা কারু মন্দির, যেটা বললাম লাস্টে। এই তিনটে জিনিস, এগুলো কিন্তু চট করে কেউ জানেও না এবং কেউ বলেও না, এগুলোকে আমরা বলি, যেহেতু লোকালি ওখানে মানে দেখি বা জানি। আর আরেকটা জিনিস হচ্ছে কামরূপ ফোর্ট প্রায় 2000 বছরের পুরনো। 2000 বছর আগে বদ্রী বিশাল এটাকে বানিয়েছিল। এটা মোস্ট প্রবলি, আমি যতদূর জানি, বানাসুর মানে প্রহ্লাদের নাতি হচ্ছে বালির ছেলে হচ্ছে বানাসুর, যেটা থেকে রামপুর বুসার ডাইনেস্টি যেটা তৈরি হয়েছে, যে বুসার ডাইনেস্টির মেন ক্যাপিটাল ছিল আগে কামরূপ, তারপরে ওরা রামপুরে ক্যাপিটাল শিফট করে। এই বানাসুর হচ্ছে বানাসুরকে দিয়ে, বানাসুর বদ্রী বিশালকে দিয়ে
এই কামরূপ ফোর্টটা বানিয়েছিল, যাতে 33 কোটি দেবতাকে ওখানে বন্দি করে রাখা আছে, আটকানো আছে ওর মধ্যে। এটা লোকাল কথা, মানে পরিচিত। এবার আপনি সাংলা পাট থেকে বেরিয়ে, এবার তার পরের দিন যখন আপনি আসছেন, তার পরের দিন আপনি সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে আপনি যাচ্ছেন কলপার দিকে। এইখানটাতেই হচ্ছে জায়গা, যদি আপনার 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম থাকে, তাহলে কিন্তু কলপাতে আপনি অনলি 1 ডে পাবেন, অনলি একদিন পাবেন। তখন করতে হবে কি, সাংলা থেকে আপনাকে আর্লি মর্নিং বেরিয়ে যেতে হবে। সাংলা থেকে মেন রাস্তা ধরে 17 কিলোমিটার 20 কিলোমিটার কারচাম ড্যাম পর্যন্ত এলেন, কারচাম ড্যামে সেম ব্রিজটা পেরোলেন, পেরিয়ে আপনি উল্টো দিকে চলে গেলেন কলপার দিকে। কলপার দিকে যেতে গিয়ে একটা রাস্তা সোজা তাবুক আজাদ দিকে চলে যাচ্ছে, আর একটা রাস্তা উপরে চলে যাচ্ছে কলপার দিকে। তো কলপাতে আপনি উঠে গেলেন। কলপাতে যখন আপনি উঠছেন, ওই জায়গাটায় প্রথমে যখন রাস্তাটা শুরু হবে, তখন দেখবেন দূরে যে স্নো পিক মাউন্টেনগুলো, সেটাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। তারপরে যখন কলপার দিকে যখন আস্তে আস্তে রাস্তাটা উপরের দিকে যত কলপার কাছে আসবে, তত দেখবেন স্নো পিক মাউন্টেনটা আস্তে আস্তে আই লেভেলে চলে আসছে। এবার আর মাথা উঁচু করে দেখতে হচ্ছে না, পাশেই দেখতে পাবেন স্নো পিক মাউন্টেন। অসম্ভব সুন্দর কৈলাস রেঞ্জ, মানে কৈলাস রেঞ্জকে এত সুন্দর এবং এত ভয়ঙ্কর দেখতে লাগে, ভয়ঙ্কর ইন দ্য সেন্স মানে অসম্ভব ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, সেই জিনিসটাই এখানে ইউজ হয়। তো কলপাতে ফার্স্টে রেকংপিও মার্কেটটা পড়বে। রেকংপিও হচ্ছে কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। অনেকে আমাকে কোশ্চেন করে যে কিন্নর কলপা ঘুরবো, তো কিন্নর কই, কিন্নর তো আমি পেলাম না। কিন্নর হচ্ছে টোটাল ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের মধ্যে গেটওয়ে হচ্ছে সারাহান, তারপরে হচ্ছে সাংলা, কলপা, নাকো পর্যন্ত আই থিঙ্ক কিন্নর ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে পুরোটা কিন্নর ডিস্ট্রিক্ট। তার মধ্যে এগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট। এই ট্যুরিস্ট স্পটগুলোকে আপনাকে মানে এখানে হচ্ছে স্টে হয়। এবার কলপাতে আপনি রেকংপিও মার্কেটটা যেটা আছে, আপনি যদি একদিন কলপাতে থাকে, তাহলে কিন্তু সেই দিনে হোটেল চেক ইন করবার আগেই আপনাকে চলে যেতে হবে রেকংপিও মার্কেট। রেকংপিও মার্কেটটা পরে আসবেন, সবার আগে চলে যান রোগী ভিলেজ। রোগী ভিলেজটা হচ্ছে অসম্ভব সুন্দর সাজানো একটা বিউটিফুল ভিলেজ, যেটাতে দেখেই মন জুড়িয়ে যায়। মানে আমরা যারা দেখি বা ম্যাক্সিমাম লোকই যারা দেখে, তারা ওখান থেকে আর কেউ অন্তত কলকাতা বা মেট্রো সিটিতে ফিরতে চায় না, যারা নেচার লাভার। একদিকে হচ্ছে কৈলাস রেঞ্জের বিশাল স্নোপিক মাউন্টেন, যেটা একদম হাতের সামনে আই লেভেলে, আর ডান দিকে হচ্ছে ভিলেজ, অসম্ভব সুন্দর ভিলেজ, খুব বিউটিফুল সাজানো ভিলেজ, মানে দেখার মতন ভিলেজ, খুব সুন্দর রোগী ভিলেজ। রোগী ভিলেজটা দেখে নিলেন, দেখে নিয়ে আসার সময় এখানে একটা জিনিস আছে, রোগী ভিলেজ যাওয়ার সময় কিন্তু সুইসাইড পয়েন্টে যেটা ছবি তোলার জায়গা, সেই পয়েন্টটা কিন্তু পড়ে সুইসাইড পয়েন্ট। যদি যাবার সময় দেখেন যে ওখানে গাড়ির রেস কম রয়েছে, গাড়ির চাপ কম আছে, তাহলে যাওয়ার সময় সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে ছবিটা তুলে নিন। আর যদি দেখেন যে ওখানে প্রচুর গাড়ি রয়েছে, তাহলে সোজা রোগী ভিলেজ চলে যান, রোগী ভিলেজটা দেখে আসুন, দেখে এসে সুইসাইড পয়েন্টে গাড়িটাকে যেটা ব্যাক করে দাঁড় করিয়ে, আপনারা বহু ছবি দেখেছেন, আমিও কিছু ছবি আমি পাঠিয়ে দেবো, মানে কমেন্ট সেকশানে আমি দিয়ে দেবো। তো ওখানে গাড়িটাকে ব্যাক করে দাঁড় করিয়ে ওখানে দাঁড়িয়ে দূর থেকে ছবি তুলবেন, কারণ একটা কার্ভি অ্যাঙ্গেল আছে, যেটা অনেকটা হেঁটে আসতে হয়। কারোকে একজন ক্যামেরা দিয়ে ওইখানে নামিয়ে রেখে আসবেন, রেখে গাড়িটাকে এইখানে দাঁড় করবেন, তাহলে ব্যাক সাইড থেকে ছবিটা ওঠে, যেটা হচ্ছে ফেভারিট ফটো ভিউ পয়েন্ট। ওই জায়গা থেকে ছবিটা তুলবেন। যে ছবিটা তুলবে, ছবিটা তোলার পরে আবার হেঁটে মিনিট 10-15 হাঁটতে হয়, ঘুরে 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 যেহেতু যায়, গিয়ে গাড়ির কাছে চলে আসবেন। এই 3টে পয়েন্ট। এবার যারা হচ্ছে যে কলপাতে 2 নাইট থাকছেন, তারা করবেন কি, সাংলা থেকে আপনি ধীরে সুস্থে বেরোন, ধীরে সুস্থে বেরিয়ে কলপায় চলে আসুন। কলপায় চলে এসে আপনি কলপাতে হোটেলে চেক ইন করুন, চেক ইন করে আপনার লাঞ্চটা সেরে নিন, লাঞ্চ সেরে নিয়ে আপনি এবার রিল্যাক্স, এবার আপনি ফ্রি হয়ে যান। এবার ফ্রি হয়ে কি আপনাকে কিচ্ছু করার দরকার নেই, হোটেলের ব্যালকানিতে বসে সুন্দর কিন্নর রেঞ্জটা উপভোগ করুন, অসম্ভব সুন্দর লাগে। আর সানসেটটা তো দেখার মতন, সোনালি আলোটা যখন বরফের ওপর পড়ে, সূর্যের পড়ন্ত আলোটা পুরো মনে হবে সোনা দিয়ে পাহাড়ের মাথাটাকে বোধহয় কেউ মুড়ে দিয়েছে, অসম্ভব সুন্দর লাগে। শুধু ব্যালকানিতে বসে দেখতেই মনে হয় যেন আমি এখানেই বসে থাকি 3 দিন, শুধু ওই কৈলাসটাকে 2 চোখ ভরে দেখার জন্য।
অসম্ভব সুন্দর, মানে এটাকে ব্যাখ্যা করার কোনো জায়গাই নেই, এত সুন্দর। আর আরেকটা সবচেয়ে ভালো হচ্ছে, যদি সেই দিন পূর্ণিমা থাকে তাহলে দেখবেন একদিকে যখন সানসেট, সূর্য পড়ছে, সূর্য পড়ে গোল্ডেন হয়ে গেল, পুরোটা গোল্ডেন হয়ে গিয়ে একটা গোল্ডেন আভা থেকে গেল, আর তার পিছন থেকে দেখবেন চাঁদ উঠেছে উপরে, বিউটিফুল দেখতে লাগে। আমি একদিনকে গিয়ে জাস্ট হোটেলের ব্যালকানিতে বেরিয়েছি 8টার সময়, 8টার সময় ব্যালকানিতে বেরিয়ে আমি তাকিয়ে পুরো ফিদা হয়ে গেলাম, যে বিউটিফুল দেখতে লাগছে, মানে বরফের ওপর চাঁদের রিফ্লেকশনটা পড়েছে, পুরো গোল্ডেন টাইপের দেখতে হয়েছে, ওপরে চাঁদ আর হাতের সামনে পুরো কৈলাস রেঞ্জ, ওখানে একদম হাতের সামনেই দেখতে লাগে, একদম হাতের সামনে, মনে হবে যেন হাত বাড়ালেই যেন আমি টাচ করতে পারবো। আর এটা একটা ব্যাপার। কলপাতে আপনি হোটেল আপনি যা খুশি নিতে পারেন, কলপাতে বহু ক্যাটাগরির হোটেল আছে, যেহেতু ওটা হেডকোয়ার্টার, রেকংপেও মার্কেট হচ্ছে ওখানকার হেডকোয়ার্টার, সেহেতু ওখানে বহু ক্যাটাগরির হোটেল আছে। আপনি কিন্নর কল্পা নিতে পারেন, HPTDCর খুব কস্টলি, এছাড়া বাস স্ট্যান্ডের ধারে প্রচুর হোটেল আছে, সেটা নিতে পারেন। মোটামুটি ওখানে হোটেল রেঞ্জগুলো সিজনে আপনি 2800 টাকা মতন পড়বে উইথ ফুড, ব্রেকফাস্ট ডিনার দিয়ে, আর অফ সিজনে যদি যান 2000-2200 এর মধ্যেই পড়বে, হোটেলগুলো মোটামুটি পড়বে। এবার আপনি কিন্তু অফ সিজনে, আমি বারবার বলবো সিজন টাইমে, যেটা মে, জুন আর অক্টোবর, অন স্পট কিন্তু হোটেল পাবেন না, নেক্সট টু ইম্পসিবল। যদি পেয়ে যান তো এটা লাক বাই চান্স। আর ওখানে কোথায় কোথায় ঘুরবেন ওইখানে তো না, ওর থেকে বেটার আপনি বুক করেই যাবেন, কারণ ম্যাক্সিমাম সোল্ড আউট থাকে। ট্রেনের টিকিট খোলার আগেই পুরো কিন্নর আনঅফিসিয়ালি সোল্ড আউট হয়ে যায়। সুতরাং সিজন টাইমে গেলে কিন্তু হোটেল বুক করেই যাবেন। অফ সিজনে আপনি ডাইরেক্ট চলে যান, আপনি আপনার পছন্দ মতন হোটেল নিয়ে নিন, এটা একটা ব্যাপার। এটা হলো কলপাত হয়ে গেল। এবার কলপাতে যেটা বললাম 2 দিন আছে, প্রথম দিন গিয়ে আপনি জাস্ট ওখানেও সেম জিনিস, আপনি একটাই রেকংপিও মার্কেটে কিছু রেস্টুরেন্ট পাবেন, অথবা কলপা বাস স্ট্যান্ডে একটা রেস্টুরেন্ট আছে, ওটা আমাদেরই রেস্টুরেন্ট, হিমালয়ান রেস্টুরেন্ট বলে আছে, ভালোই রান্না করে, ওখানে আপনি খেতে পারেন। অথবা রেকংপিও মার্কেট হচ্ছে 20 কিলোমিটার নিচে, এটা মাথায় রাখবেন, রেকংপিও থেকে কলপা কিন্তু 20 কিলোমিটার ডিস্টেন্স, 20 না হলেও 15-16 তো হবেই অ্যাভারেজ, ওরকম একটা ডিস্টেন্স আছে। কলপা বাস স্ট্যান্ডে বা হোটেল থেকে, যে হোটেলে থাকবেন সেই হোটেলে আপনি লাঞ্চ করে নিন, লাঞ্চ করে নিয়ে ওখানটা সেই দিনটা কাটিয়ে দিন। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আপনি বেরিয়ে যান এবার রোগী ভিলেজের দিকে। পরের দিন সকালবেলা যারা কলপায় 2 নাইট থাকবে তাদের কাছে একটা থাকে কি, তাদের কাছে পরের দিনটা সারাটা দিন টাইম থাকে। রোগী ভিলেজ যেটা একদিনে আপনি হয়তো জাস্ট দেখে আপনি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসছেন, কারণ ওদিকে সুইসাইড পয়েন্টে ছবি তুলতে হবে, রেকংপিও মার্কেটটা একবার ঘুরে নিতে হবে, কারণ পরের দিন আপনাকে বেরিয়ে যেতে হবে। সুতরাং এই তাড়াহুড়ো করার জায়গাটা থাকে না। আপনি ধীরে সুস্থে রোগী ভিলেজে যান, রোগী ভিলেজে পুরো ভিলেজের মধ্যে চলে যান, ওখানে গিয়ে কারোর বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে কথা বলুন। যদি অ্যাপেলের সময় আসেন দেখবেন ওখানে পুরো অ্যাপেল প্রসেসিং হচ্ছে, ভীষণ অ্যাপেল প্রসেসিং হচ্ছে, ওখান থেকে অ্যাপেল নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, আগের দিন বলেছি, ওখানে অ্যাপেল আপনি কিনতেও পারেন, হয়তো ম্যাক্সিমাম 25-30 টাকা করে কিলো নেয়, কি 40 টাকা কিলো নেয় অ্যাপেল। হয়তো ট্যুরিস্ট দেখলে ওরা একটু বেশি দাম চায়, আননেসেসারি বেশি দাম চায়, তো ওখান থেকে নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন নিতে পারেন। এই যে রোগী ভিলেজ, সুইসাইড পয়েন্ট ছাড়াও এখানে আপনার আছে কাঠি টেম্পল আছে, চণ্ডী টেম্পল আছে, বিষ্ণু নারায়ণ টেম্পল আছে। এই টেম্পলগুলো কিন্তু আপনি দেখতে পারেন, কারণ কলপার ওই যে রোগী ভিলেজের সারাউন্ডিংটা এত সুন্দর ভিলেজ, আপনাকে গাড়ি এদিক দিয়ে, মানে ভেতরে শর্টকাট রাস্তা আছে, যেটা আবার কলপা বাস স্ট্যান্ডে গিয়ে উঠছে সুইসাইড পয়েন্টটা পার করবার পরে। ওই লোকেশনগুলো কিন্তু দারুণ লাগে, মানে আমার পার্সোনালি চারিদিক থেকে অ্যাপেল বাগান ভর্তি, গ্রামের মধ্যে অসম্ভব সুন্দর জায়গা। ওখানে যদি আপনি পায়ে হেঁটেও ঘুরতে চান আপনি ঘুরতে পারেন। শুধু 2 দিন থাকলে আপনার কাছে সাফিসিয়েন্ট এক্সপ্লোর করার টাইম থাকে, আপনি প্রপার কলপাকে আপনি এক্সপ্লোর করতে পারেন। এবার কলপা থেকে একটা ছোট ট্রেক আছে, সেটা হচ্ছে চাকা লেক। কলপাতে যেখানে বাসটা এসে দাঁড়াচ্ছে বা যেখানে গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে হোটেল, সেখান থেকে একটা 2 দিনের ট্রেক আছে চাকা লেক, যেটা একদম পাহাড়ের টপে উঠে যাবে। উঠে গিয়ে ওখানে একটা ছোট লেক আছে, খুব সুন্দর একটা লেক আছে, কিন্তু এটা কিন্তু ট্রেক ছাড়া পসিবল নয়, আপনি কিন্তু এমনি যেতে পারবেন না, ট্রেকিং করেই আপনাকে যেতে হবে। সুতরাং ওখানে একটা চাকা লেক আছে, চাকা লেকটাকে আপনি দেখে নিলেন। চাকা লেকটাকে দেখে নিয়ে
যদি ট্রেক করতে হয় প্রথম দিন গেলেন, গিয়ে চাকা লেকের পাশে টেন্ট বানিয়ে থাকলেন, থেকে পরের দিন আবার নিচে নেমে এলেন। এখানে একটা ট্রেক আছে। তো এই মতন আছে। এবার আপনাকে টাইমিং করে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে শ্রীখণ্ড মহাদেব যে ট্রেকিংটা, যেটা কল্পা থেকে হয়, সেই শ্রীখণ্ড মহাদেব ট্রেকিং যারা করতে চাইবে, ট্রেক লাভার, তাদের কিন্তু ট্রেকিংটা 3 দিনের ট্রেকিং হয়। ওখান থেকে বেরিয়ে গণেশ পিক প্রথম দিন গিয়ে পৌঁছায়। বেস থেকে, বেসের একটা জায়গা আছে, সেখান থেকে ট্রেক শুরু হয়, 3 দিনের ট্রেক শ্রীখণ্ড মহাদেব। ওখানে একটা কলপাতে 80 ফুট লম্বা একটা শিবলিঙ্গ আছে, একটা পাথর আছে, যেটাকে শ্রীখণ্ড মহাদেব বলে। ওই পাথরটার বিশেষত্ব হচ্ছে ওই পাথরটা সারা দিনে কালার চেঞ্জ হয়। সারা দিনে প্রায় 5-6টা কালার চেঞ্জ হয়। এক একটা টাইমে এক এক রকমের কালার হয়। আপনি কিন্তু উইদাউট বাইনোকুলার আপনি কল্পা থেকে খুব সামান্য ছোট্ট দেখা যাবে, আপনি আইসোলেট করতে পারবেন না যদি আপনাকে স্পেসিফিক দেখিয়ে না দেওয়া হয় যে এইটা হচ্ছে শ্রীখণ্ড মহাদেব। তা নাহলে কিন্তু আপনি ট্রেস করতে পারবেন না। তো শ্রীখণ্ড মহাদেব যে জার্নিটা, ট্রেকিংটা আছে, ওটা 3 দিনের ট্রেকিং হয়। প্রথম দিন গণেশ পিক গিয়ে পৌঁছাবেন, দ্বিতীয় দিন পার্বতী কুণ্ড পৌঁছাবেন, তারপরের দিন শ্রীখণ্ড মহাদেব গিয়ে পৌঁছাবেন। তো পৌঁছে আপনি দেখে আবার, যেহেতু নামার সময় বেশি টাইম লাগে না, সেহেতু নেমে আপনি চলে আসতে পারেন। যারা ট্রেক করতে চাইবে শ্রীখণ্ড মহাদেব, ওটা ট্রেকিংটা ওখান থেকেই হয়। এইটা হলো সাংলা কল্পা। এবার সাংলা কল্পা যারা অনলি কিন্নর করবে, এবার ঠিক আছে, এবার যারা অনলি কিন্নর করবে, তারা কিন্তু করবে কি, এই যে কল্পায় যে সে একদিন থাকলেন বা 2 দিন থাকলেন, অ্যাজ পার ইউর টাইম অ্যাবিলিটি আপনি কল্পা থেকে নিলেন। কল্পা থেকে নিয়ে আপনি এবার চলে আসুন, ব্যাক করে চলে আসুন নিচের দিকে। এখান থেকে আপনি দুটো রুট পাবেন। এক হচ্ছে, আপনি যদি মনে হয় আপনি কল্পা কিন্নর করে আপনি আবার মানালি টাচ করবেন, তাহলে আপনাকে কল্পা থেকে নেমে আসতে হবে রামপুর। রামপুর বুসার যেটা আছে, রামপুরে স্টে করতে হবে। রামপুর স্টে করে অনেকে আবার সিমলা হয়ে চণ্ডীগড় নেমে যায়, অথবা রামপুর থেকে রুট ডাইভার্ট হয়ে যায় মানালির দিকে, রুটটা ডাইভার্ট হয়ে যায়। এবার সেটা আপনি ঠিক করবেন যে আপনি যদি মানালি যেতে চান তাহলে রামপুর থাকতে পারেন, আর যদি মনে হয় সিমলা যেতে চান বা চণ্ডীগড় নেমে যাবেন, তাহলে আমার মতে বেস্ট হচ্ছে নালডেরা থাকা। নালডেরা হচ্ছে খুব বিউটিফুল প্লেস। আগের দিন আমি একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম নালডেরা। নালডেরা গলফ কোর্ট আছে এবং ওখানে হর্স রাইডিং করা যায়, খুব সুন্দর জায়গা। মানে খাজিহারের প্যারালাল যদি কোনো জায়গা থাকে তাহলে হচ্ছে ওটা হচ্ছে নালডেরা। নালডেরাতে থাকাটা বেশ। রামপুর হচ্ছে একদম সিটি, মানে যেখানে থাকবেন সেখানে গাড়ির গ্যারেজ, লোকজন, হইচই, আমার তো বিন্দুমাত্র ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগবে না রামপুরে। জাস্ট হল্ট করতে হয় বলে থাকতে হয়। আর ওই জন্য যারা চণ্ডীগড় ব্যাক করতে চায় তাদের হচ্ছে নালডেরা থাকাটা হচ্ছে সব থেকে বেস্ট। এইটা হলো কল্পা কিন্নর পার্ট। আমি আজকে ভেবেছিলাম যে কল্পা কিন্নরটাকে ডিটেলসে বলবো, তো উৎপলদা বললো যে স্পিতি ভ্যালিটাকেও টাচ করে দিতে। এবার 1 ঘন্টা হয়ে গেছে। স্পিতি ভ্যালি পড়বো কিনা বুঝতে পারছি না। স্পিতি ভ্যালি একটা হিউজ সেক্টর। তো এবার নালডেরাতে যদি আপনি আসেন, নালডেরা থেকে আপনি থাকলেন, নালডেরাতে থেকে আপনি পরের দিন চণ্ডীগড় বা কালকায় ড্রপ হয়ে গেলেন। তো আর একটা জিনিস হচ্ছে, যদি আপনি মনে করেন মানালি আসছেন, তাহলে কল্পা থেকে আপনি রামপুর নেমে যাবেন। রামপুর থেকে আপনি মানালি ব্যাক, রামপুর থেকে মানালি কানেক্ট হয়, মানালিতে যতদিন থাকলেন, থেকে আবার চণ্ডীগড় ব্যাক করে চলে এলেন। এইটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস আমি বলবো, কারসোগ বলে একটা জায়গা আছে। কারসোগ হচ্ছে মোস্ট বিউটিফুল প্লেস ইন হিমাচল। মোস্ট বললে ভুল হবে, পুরো হিমাচলটাই বিউটিফুল প্লেস। তো কারসোগ একটা জায়গা আছে, কারসোগ ভ্যালিটা অসম্ভব সুন্দর ভ্যালি। এটা রামপুর থেকে কানেক্ট হয়, মান্ডি থেকে কানেক্ট হয়, অথবা ভেতর থেকে কানেক্ট হয়ে একটা শর্টকাট রোড আছে যেটা লোকাল ড্রাইভাররাও চেনে। আমি রোডটা আমি ঠিক জানি না, আমার গাড়ি ড্রাইভারগুলো নিয়ে আসে ওই কারসোগ জায়গাটা। কারসোগ ভ্যালিটা অসম্ভব সুন্দর ভ্যালি। আমি ভাবছি কারসোগটাকে একটা স্পট বানিয়ে ওখানে একটা 3-4 দিনের একটা অফবিট রাখবো। কারসোগটা আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারসোগ যদি আপনি আসেন, সিমলা মানালি ভুলে যাবেন। কিন্নর হচ্ছে এমন একটা জায়গা, কিন্নরকে ওকে উৎপলদা বলছে ঠিক আছে ছেড়ে দিই। এবার কিন্নরটা হচ্ছে এমন একটা জায়গা, আমি যদি কিন্নর ঘুরে আসি, কিন্নরের মানালি নো ডাউট ভালো, কিন্নর ঘুরে আসার পরে কিন্তু আর মানালি ভালো লাগবে না। মানালি আমার ভালো লাগে না। কিন্নর এত সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, এনভায়রনমেন্ট ভালো, লোকজন ভালো, পরিবেশ ভালো, অসম্ভব সুন্দর
পরিবেশ হচ্ছে কিন্নর। আর পুরো আইসোলেট প্লেস, যদি রিমোটলি যদি কেউ থাকতে চায়, আমার মতে বেস্ট অপশান হচ্ছে সেপ্টেম্বর, নভেম্বর। জুলাই আগস্টকে অ্যাভয়েড করা ভালো, কারণ অনেক সময় ক্লাউড বাস্ট হয়। যেটা হচ্ছে ক্লাউড বাস্টটা হয় আপনার আগস্ট মাসের জুলাইয়ের লাস্ট থেকে আগস্টের 15 তারিখ, এইটা হচ্ছে ক্লাউড বাস্টের টাইম। এই টাইমটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ ক্লাউড বাস্টটা প্রচণ্ড জোরে হয়, হরকা বানটান টাইপের আসে। যদি ট্যুরিস্ট এফেক্টেড হয় না, তাতে ট্যুরিস্ট এরিয়া কোনো এফেক্টেড হয় না। ওই দিনগুলো বাদ দিয়ে সেপ্টেম্বর ইজ দ্য বেস্ট প্লেস, ওদিকে জুলাই ইজ দ্য বেস্ট টাইমিং, নভেম্বর ইজ দ্য বেস্ট টাইমিং কল্পাকে এনজয় করবার জন্য। কোনো ভিড় থাকে না, নিজের মতন ঘুরুন, খেলুন, যা খুশি করুন, কোনো অসুবিধা নেই। তো এইটা হলো কিন্নর কল্পার পুরোটা। আই থিঙ্ক পুরোটা টাচ করেছি। এমন হতে পারে যে আপনাদের কারোর কাছেও অনেক ইনফরমেশান আছে, যে ইনফরমেশানটা হয়তো আমি জানি না, সেই ইনফরমেশানটা আপনি কমেন্ট বক্সে দিতে পারেন, তাহলে আমারও কিছু নলেজ গ্যাদার হবে হয়তো, যদি আপনাদের কাছে এক্সট্রা কিছু ইনফরমেশান থাকে। আর এইটার ব্যাপারে পুরো জিনিসটা জানার ব্যাপারে যাবতীয় যা কোশ্চেন আছে, আমি আগের ভিডিওটাতেও দেখেছি, আমি ইচ অ্যান্ড এভরি কমেন্টকে আমি রিপ্লাই করি, প্রতিটা কমেন্টকে আমি রিপ্লাই করি, তাতে কোনো কোয়েরি থাক বা না থাক, এটাকে আমি রিপ্লাই করি। এইটাকে নিয়েও যদি আপনি বলতে চান যে আপনাদের প্রচুর কোয়েরি থাকতেই পারে, ন্যাচারালি যখন একটা ডিসকাশন হয় তখন কোয়েরি থাকে। আমি কিন্তু লাইভ চলাকালীন কোনো কমেন্টের উত্তর দিই না, তাতে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। তো আমি সমস্ত কমেন্টের উত্তর দেব আমি লাইভের পরে। সুতরাং দুটো জিনিস খেয়াল রাখবেন কল্পাকিন্ন, দু তিনটে জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে পিক সিজনে গেলে কিন্তু আপনার হাতে সাফিসিয়েন্ট টাইম নিয়ে যাবেন, প্ল্যানটা সেইভাবে করবেন, স্টার্টিংটা সেইভাবে করবেন, ইচ অ্যান্ড এভরিডে স্টার্টটা সেইভাবে করবেন। আর নাম্বার 2 হচ্ছে খাবার প্যাকেজের সাথে নিয়ে নেবেন, কারণ পিক সিজনে, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, সাংলাতে হোটেলে যদি গিজার খারাপ হয়, সেই গিজারের মিস্ত্রি আসে কিন্তু নয় সিমলা থেকে নয় রামপুর থেকে, যেটা অ্যারাউন্ড 200 কিলোমিটার ডিস্টেন্স। এবার ভাবুন যে সাংলা কোন জায়গাতে এসছেন, সাংলা একদম পুরো গ্রাম, কারণ তারপরেই চিটকুল, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। সুতরাং এটা বলতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে সাংলা কল্পার অনেকে আছেন যে কিন্নরের খরচ কত হতে পারে, আমি তো স্পেসিফিকলি, কারণ একটা খরচ বলতে গেলে অনেকটা স্পেসিফিক করে কিছু বলতে হয়। যেমন ধরুন স্পেসিফিক জানতে হয় আপনারা কতজন আছেন, কিভাবে যাবেন, কীরকমভাবে যাবেন। যদি 4 জন হয় তাহলে ইটিওস গাড়িতে হয়ে যায়। আপনি যখন বলবেন 5 জন আছেন, তখনই একটা ইনোভা লাগবে, বড় গাড়ি লাগবে, তখন খরচটা বাড়বে। তো মোরলেস অ্যাভারেজ যেটা আইডিয়া আছে সেটা হচ্ছে যে যদি 12 জনের টিম হয়, 6 জনের টিম হয়, অ্যারাউন্ড 10 থেকে 11,000 টাকা পার হেড খরচা আছে উইথ ফুড। অফ সিজনে, সিজনে কিন্তু খরচাটা হয়তো আর 1,000-1,500 টাকা করে পার হেড বেশি হবে। এবার এটা হচ্ছে আমাদের হিসাবে কস্টিং আসা উচিত। এবার ইন বিটুইন এরকমই খরচা হয়। এবার অনেক সময় দেখা যায় যদি 12 জনের গ্রুপ হয়, তাহলে দেখা যাচ্ছে যে 10,000ও খরচা হতে পারে, 10,000-এর কাছেও হয়ে যায়। তো এরকম ভ্যারি করে যায় টোটালটা। তীর্থান ভ্যালি নিয়ে আমি পরেও, তীর্থান ভ্যালি পুরোটা অফ সিজন হয়ে যাচ্ছে। সুতরাং একটা জিনিস হচ্ছে, আমি আর সিজন অফ সিজনটা আরেকবার স্পেসিফিক করে দিচ্ছি। মে জুন দুর্গাপুজো, আর দুর্গাপুজো, এই 3টে টাইম হচ্ছে পিক সিজন। এই 3টে টাইমকে অ্যাভয়েড করা ভালো, কারণ যদি আপনার হাতে টাইম না থাকে, যেমন যারা সামার ভ্যাকেশন বা পুজোতেই ঘুরতে চান, তাদের কাছে তো কোনো অপশানই নেই, তাদের তো আসতেই হবে। সুতরাং আমরা সেই মতন প্ল্যান করে দিই যাতে আপনার কোনো জায়গায় গিয়ে অকওয়ার্ড পজিশনে পড়তে না হয়। আমরা সেইভাবে প্ল্যান করি, সেইভাবে আমরা গাইড করে দিই। আর যদি মনে করেন যে এইগুলো বাদ দিয়ে আসবেন, যেমন আমার স্পেসিফিক টাইম হচ্ছে মার্চ, এপ্রিল, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। এই মাসগুলো ওখানে মানে সবই মেদিনীপুরের, এখনও বোধহয় 7 জন মেদিনীপুরের ছেলে আটকে আছে লকডাউনের জন্য, হোটেলেই আটকে আছে। তো সবই বাঙালি সিজনে, বাঙালি খাবার দাবার পুরো বাঙালি পাবেন, কোনো অসুবিধা নেই সেই দিক থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে মার্চ, যদি বরফ এনজয় করতে চান, যদি ভাবেন যে আমি একবারই যাব, এমন বরফ এনজয় করব আর জীবনে যেন বরফে টাচ পা দিতে না ইচ্ছা করে, তাহলে মার্চ মাসে আসুন। কারণ আমি আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আগের দিন বলা হয়নি, সেটা হচ্ছে সোল্যাং ভ্যালি নিয়ে, যেহেতু আগের দিন মিস করে গেছি, বড় সড়ো একটা মিস হয়ে গেছে আমার। তো সোল্যাং ভ্যালির বরফ যেটা আছে সেটা হচ্ছে ওয়েটি বরফ। আপনাদের কাছে মনে হবে যে সবই তো বরফ,
কিন্তু না, বরফের ক্যাটাগরি আছে। সোল্যাং ভ্যালিতে যে বরফটা আছে সেটা হচ্ছে ওয়েটি বরফ। ওই বরফ হাতে করে নিয়ে যদি কিছুক্ষণ ধরে রাখবেন, দেখবেন টপ টপ করে জল পড়ছে, জামায় লাগলে জামা ভিজে যাবে। গুলাবাতে যদি আপনি যান, গুলাবা হচ্ছে রোতাংয়ের যে চেক পয়েন্ট। তো গুলাবাতে তো যখন মার্চ এপ্রিলের কথা বলছি আমি, রোতাং যখন খুলে যাবে তখন তো আর গুলাবায় বরফ থাকে না। গুলাবাতে যে বরফটা আছে সেই বরফটা হচ্ছে পাউডার বরফ। মানে হাতে করে নিয়ে যদি আপনি ওপরে ছুঁড়ে দেন, জাস্ট মনে হবে পাউডার নিয়ে ছুঁড়ে দিলাম। জামা প্যান্টে যেখানে বরফ লাগছে লাগুক, ছাড়বেন আবার পড়ে যাবে, জাস্ট লাইক পাউডার, আর কিচ্ছু নেই। আবার যখন আপনি কিন্নরে আসবেন, কিন্নরের বরফ কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরির বরফ। কিন্নরের বরফ হচ্ছে জাস্ট হাওয়াই মিঠাইয়ের মতন। আপনি যে হাওয়াই মিঠাই দেখেছেন, যে জিনিসটা এতটা বড়, বাচ্চারা যেটা খায়, এবার সেটাকে যখন হাত দিয়ে আপনি যখন স্কুইজ করছেন, তখন কিন্তু ওটা আস্তে আস্তে ছোট হতে থাকছে। কিন্নরের বরফ, কিন্নর কল্পার বরফটা কিন্তু সেম বরফ, স্কুইজি বরফ, মানে এখান থেকে জল বেরোবে না। কিন্তু যেহেতু ঠান্ডা প্রচণ্ড থাকে, বরফটাকে নিয়ে আপনি স্কুইজ করবেন, দেখবেন আস্তে আস্তে স্কুইজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে টিপে লাস্টে গিয়ে একদম শক্ত হয়ে গেল পুরো। তো এক এক জায়গায় বরফের এক এক রকম ক্যাটাগরি আছে, যেটা আপনি যখন ওখানে গিয়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন। যদি স্পেসিফিক করে বলে দিই, তখন আপনি চেক করে দেখবেন যে হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো পুরো অন্যরকম, ওটা তো পুরো অন্যরকম। সেই জন্য আমরা বলি যে বরফ কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হবে যেন একই রকম, কিন্তু সব বরফের একটা করে ক্যাটাগরি আছে। আর আমার পার্সোনালি এবং সবার ভালো লাগে বরফ যেটা হচ্ছে ফ্রেশ বরফটা পড়ে, এবং ফ্রেশ বরফে কখনো কোনো পা পড়েনি, সেইখানে যদি আপনি পা দেন, ইটস অসাধারণ। আর আমার তো অসাধারণ লাগে, এবং সবারই তাই লাগবে, অসাধারণ অনুভূতি সেই জায়গাটা। তো আমি সিমলা থেকে শুরু করে সারহান, সাংলা, কল্পা, নালডেরা করে আমি টোটালটাকে কভার করলাম। এবার অনেক সময় দেখা যায় কি, আমরাও দেখি যে সিজন টাইমে সাংলা কল্পাটাকে আমরা অল্টারনেট করি। অনেক সময় দেখা যায় যে সাংলাতে রুম পাওয়া যাচ্ছে না, রুম ওভারলোড হয়ে গেছে, কল্পাতে হয়তো সেই দিন ফাঁকা রয়েছে, তখন আপনি সারাহান থেকে কল্পা চলে আসুন, কল্পা থেকে সাংলায় চলে আসুন, জাস্ট ট্যুরটাকে রিভার্স করে দিন, সাংলা থেকে আবার নালডেরা চলে আসুন। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটারই করে না। কারণ কারচাম ড্যাম থেকে যদি দুটো রাস্তা ওঠে, সেম কল্পা সাংলা সেম ডিস্টেন্সে পড়ে, সুতরাং আপনি ওখানে যান বা এখানে যান, কোনো ম্যাটার করবে না সেটা। এবার আমি স্পিতি ভ্যালিটাকে নিয়ে আমি আলাদা রাখবো, কারণ আমি অনেক ডিটেলসে বলি, এবং আমি চাই যে আমাকে যেন সেকেন্ড বার ওটাকে বলতে না হয়, আপনাদের কাছে একটা পুরো একটা ভিজুয়ালাইজ করে দিই। মানে আমার ট্রাই থাকে একটা ভিজুয়ালাইজ করে দেওয়া যে সাংলা জায়গাটা কি। এবার আপনার মাথার মধ্যে ঢুকে গেল যে সাংলা জায়গাটা কি, এই এই জিনিস আছে এখানে, আমাকে এই এই করতে হবে, ওই ওই করতে হবে। এবার যখন আপনি সাংলায় যাবেন বা কিন্নর ট্যুর করবেন, তখন দেখবেন আপনার ট্যুরের মজাটাই আলাদা, এক্সেলেন্ট। কারণ যখনই আপনি জায়গাটা না জেনে, আপনি ধরুন একটা ট্রাভেল এজেন্টের কাছে গেলেন, ট্রাভেল এজেন্টের কাছে কিন্তু সব কোনো ইনফরমেশান নেই। দেয়ার মেন ফোকাস ইজ টু বুক ইউর ট্যুর অ্যান্ড মেক দেয়ার প্রফিট টু দেয়ার ওন। আপনার ট্যুর নিয়ে অত, সাংলা সবাই জানে, আপনি সারাহান চলে যান, সাংলা কল্পা ঘুরে, নালডেরা ঘুরে চলে আসুন, হয়ে গেল। কিন্তু আমাদের যে ডেসক্রিপশানটা থাকে, আমাদের স্পেশালিটি এটাই, আমাদের মেন ডেসক্রিপশানটা থাকে যে যাচ্ছে তাকে যেন পুরোটা একটা ভিজুয়ালাইজ করে দেওয়া। ফার্স্টে আমাদের সাথে যখন ফোনে কথা হয়, আপনার মানে অনেকে আছে ফোনে কথা বলেছে আমার সাথে, তাদেরকে একটা ভিজুয়ালাইজ করে দিই। আপনি এখন চিন্তা করুন, আমার পুরো ডেসক্রিপশানটা শোনার পর আপনার সাংলা সম্বন্ধে একটা ভিজুয়াল একটা আইডিয়া হয়ে গেছে, যে আপনার চোখের সামনে যেন ভাসছে যে এইটা হচ্ছে সাংলা, ওইটা হচ্ছে কল্পা, এইখানে এটা করতে হয়, ওটা ওইখানে ওটা করতে হয়। এবার যখন আপনি সাংলায় যাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সাংলা ঘোরার গুরুত্বটা কোথায়, যেটা কিন্তু আগে আপনি বুঝতে পারবেন না। এই গ্রুপে অনেকে আছেন যারা সাংলা কল্পা অলরেডি কিন্নর ট্যুর করা হয়ে গেছে, তারাও কিন্তু আজ আমার এটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে তাহলে তো আমি ওটা মিস করলাম, তাহলে তো এটা দেখলে ভালো হতো, এটাকে তাহলে এইভাবে করলে ভালো হতো। এটা কিন্তু করে। আমরা ওই জন্য আমরা যখনই প্ল্যান করি, তখন কিন্তু আগে দেখে নিই ট্যুরে কোনো সিনিয়র সিটিজেন আছে কিনা, আগে পুরো ট্যুরটাকে পুরো গ্রুপটাকে আগে ফলো করি, যে সেই গ্রুপে কে কে আছে, কোন কোন এজ গ্রুপ আছে, এবং তারা কীরকমভাবে করতে পারে, তাদের কি প্রবলেম আছে, সমস্ত জিনিসকে আগে ফলো করি। তারপরে আমি ট্যুর প্ল্যান দিই, সো দ্যাট তাদের যেন কোনো জায়গাতে অকওয়ার্ড পজিশনে পড়তে না হয়, তারা যেন ফার্স্টেই বলে দিই পুরো জিনিসটা। তাহলে মনে হয়, অনেক সময় ড্রাইভার মিসগাইড করে,
অনেকটা মিসগাইড করে। ড্রাইভার কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ড্রাইভারের কি মেন্টালিটি আছে, ড্রাইভার কি চাপে পড়ে আছে সেটা কিন্তু আপনি জানেন না। আপনি ড্রাইভারকে বুক করে চলে গেছেন, ড্রাইভার আপনাকে ঘুরিয়ে দিচ্ছে, অনেক সময় বলে দিল তার কামরুফুট যেতে ইচ্ছা করছে না, সে বলে দেবে আরে भैया कहाँ जाएंगे वहाँ पे तो कुछ भी नहीं है देखने के लिए, बेकार आप उतना दूर जाएंगे, सरे बेग मंदिर है, कुछ भी नहीं है, मत जाइए। তো এরা কিন্তু অনেক সময় ডাইভার্ট করে, কিন্তু আমাদের যেটা থাকে, আমাদের মুখের ওপর ড্রাইভার কোনো কথা বলতে পারে না। আমাদের যে রুট সেট করা থাকে সেই রুটেই ড্রাইভার যাবে। তার বাইরে যদি কোথাও গন্ডগোল করে তাহলে কিন্তু তার কপালে বিপদ আছে, আমরা কিন্তু তাকে ছেড়ে দিই না। সুতরাং আমাদের রুট প্ল্যানটাই পুরো অন্যরকম থাকে, রুট প্ল্যানটাই পুরো সাজানো থাকে এমনভাবে যাতে করে আপনি পুরোটাই ইউটিলাইজ করতে পারেন। আমাকে মাঝখানে সিমি ম্যাডাম আমাকে ফোন করেছিলেন একটা ব্যাপারে, যে ওনারা 5 নাইট 6 ডেজ প্ল্যান করেছিলেন। ওনারা যেতে পারলেন না, এবছর বোধহয় এপ্রিলে ছিল। তো আমি বললাম যে ভালো করেছেন, 5 নাইট 6 ডেতে কিন্তু একদমই দেখা হয় না। ওখানে গিয়ে আপনি হাত কামড়াবেন যে কেন আর একটা দিন বাড়ালাম না, এ তো কিছুই হলো না। আপনি যখনই যাচ্ছেন সেখানে তো আর দুবার যাচ্ছেন না। আমরা যেটা কিন্নর স্পিতি যেটা কানেক্ট করি সেটা 12 দিনের ট্যুর হয়, সেটাকে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 10 দিনে বা 9 দিনে রাখা যেতে পারে। কিন্তু আমরা আগে জিজ্ঞেস করে নিই আপনি কি পারবেন, আপনি কি সময় বাড়াতে পারবেন। যদি আমার মনে হয় এই জায়গাটা আপনার প্ল্যান অনুযায়ী এই জায়গাটা মিস হচ্ছে, তাহলে আমি আপনাকে বলবো যে দাদা এখানে যদি 2 দিন টাইম বাড়াতে পারেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। যদি বাড়াতে না পারেন তাহলে কিন্তু জিনিসটা এই জায়গাটা আপনি মিস করে যাবেন, এবং এই ট্যুরটার কিন্তু পুরোটা একটা এক ঘড়া দুধে গোবর চোনার মতন এই জিনিসটা হয়ে যাবে। সেটা আপনি প্ল্যান করুন। তখন হয় কি, তারাও নিজেরা প্ল্যান করতে সুবিধা হয়, তাদের প্ল্যান করতে সুবিধা হয়। ট্রাভেল এজেন্টরা কি করে, আপনি যে ট্যুর করলেন সেই ট্যুরের মতন করে দিল বা আপনাদের মতন করে দিল, সেইটাকে আমরা করি না। আমরা চাই আপনারা একটা প্ল্যান দিচ্ছেন, আমি সেটাকে করি কি, সেই প্ল্যানটা যদি দেখি যে একদম পারফেক্ট প্ল্যান আছে তাহলে আমি বলে দিই যে দাদা ইট ইস আ পারফেক্ট প্ল্যান। আর যদি মনে হয় যে না এই প্ল্যানটাতে গন্ডগোল আছে, এই প্ল্যানটাতে আমরা সাজেশন করি যে এই প্ল্যানটাকে এরমভাবে করুন, আপনি যে প্ল্যানটা করছেন তাতে এই ভুল আছে, এই ঠিক আছে। আলটিমেট ডিসিশন কিন্তু গেস্টের, যে বেড়াতে যাচ্ছে সে তার ডিসিশনই ফাইনাল ডিসিশন। সো আমি এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা যে ট্যুর প্ল্যান করি, ট্যুর প্ল্যান করার পিছনে জিনিসটা কিন্তু এটা। আপনি স্পিতি ভ্যালি যেতেই পারেন, স্পিতি ভ্যালিতে এমনও গেছে যে বহু জায়গা মিস করে বেরিয়ে চলে এসছে, যায়নি, ড্রাইভার নিয়েই যায়নি। কিন্নরে বহু জায়গাতে ড্রাইভার নিয়েই যায়নি, কারণ ওখানে গেলে ড্রাইভারের কোনো মার্জিন নেই, ড্রাইভারের হয়তো তেল শেষ হয়ে যাচ্ছে, ও চাইবে ট্যুরটাকে কমপ্লিট করে দিতে, ক্লোজ করে দিতে, কারণ ওর কিছু যায় আসে না। কিন্তু আমাদের টার্গেট থাকে যে আপনি যেহেতু পয়সা খরচা করে যাচ্ছেন, আপনি লাইফে একবারই যাবেন, কিন্নর আর দুবার যাবেন না, সেহেতু আপনারা পুরো জায়গাটাকে কভার করিয়ে দিই, যাতে করে আপনি ঘুরে এসে আরেকজনের সাথে যখন দেখা হয়েছে, সেও কিন্নরে গেছেন, তার সাথে যেন আপনার ট্যুরের কিছু ডিফারেন্স থাকে। লে লাদাখ থেকে শুরু করে স্পিতি ভ্যালি থেকে শুরু করে সবকটাকে আমরা ওইভাবে প্ল্যান করি, যাতে আপনি পাড়ায় আরেকটা মিস্টার এক্সের সাথে যখন দেখা হবে তাকে বলবেন যে আমি ওইটা দেখেছি, উনি বললেন কই আমি তো ওটা দেখিনি। সুতরাং এই জিনিসটা আপনি যখন খরচা করছেন তখন কেন দেখবেন না। তো এইটা হলো পুরো কিন্নর। আমি কিন্নর স্পিতি তাকে এক জায়গাতে বলবো ভেবেছিলাম, কিন্তু এটা হয় না। একটা জিনিসকে ডিটেলস আলোচনা করতে গেলে তাহলে কিন্তু সেই একসাথে সব কিছু নিয়ে নিলে পুরোটাই, তাতে কোনোটাই কিছু হবে না। কিন্নর জিনিসটা পুরোটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম আমি। যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আপনারা যা যা কমেন্ট করেছেন আমি সমস্ত কমেন্টটা আমি দেখে এবং সমস্ত কমেন্টের উত্তর দেব, এবং যাতে করে আপনাদের সমস্ত কোয়েরি ক্লিয়ার হতে পারে। তো আই হোপ আজকে এনাফ, অলরেডি 1 ঘন্টা 24 মিনিট হয়ে গেছে, কারণ আমার বলতে শুরু করলে তো আর 1 ঘন্টার মধ্যে থামে না। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি কিছু ভুল বা কিছু হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে মেনশন করবেন। আমার কথার মধ্যে যদি কোনো মনে হয় যে আমি বেশি বলছি বা কোনো কিছু জিনিস মিস করছি, তাহলে সেটাও কমেন্টে মিস করবেন। নট অনলি ইয়োর কোয়েরি, আমার পুরো বলাটার মধ্যে ভুল ভ্রান্তি যেটুকুনি থাকবে, আমি চাই যে আমার ভুলটা আপনি ধরুন, তাতে করে আমার শোধরানোর জায়গা থেকে যায়। আমারও অনেক কিছু শেখার থাকে, শেখার কোনো শেষ নেই, মানুষের শেখার কোনো শেষ নেই। আর আরেকটা জিনিস আমি সেই জন্য বলছি, আমি সবসময় শিখতে চাই সবার কাছ থেকে। এমন হতে পারে আপনাদের মধ্যে কেউ ট্যুর করে এসছে, যে ট্যুরটাতে এমন একটা জিনিস দেখে এসছে যেটা আমি দেখিনি বা আমি জানি না,
সেটাও আমাকে জানান, অবশ্যই জানাবেন, সেটা কিন্তু আমাদের কাছে একটা অ্যাসেট হয়ে যায়। তো আই হোপ আমি সমস্ত ক্লিয়ার করতে পারলাম, আর বাদ বাকিটা তো কমেন্টে আছে। আর একটা জিনিস আমি বলবো যে আপনারা এখন সবাই হয়তো মেন্টালি ডিস্টার্ব আছেন ডিউ টু করোনা, ডিউ টু বাড়িতে থাকা নিয়ে সবারই মেন্টালি ডিস্টার্ব, আমাদেরও সাংঘাতিক খুবই খারাপ সিচুয়েশান চলছে আমাদের মতো যারা প্রফেশনে কাজ করে। তো তাতেও আমাদের হেসে কথা বলতে হয়, তাদের আমাদের সব কিছু করতে হয়। তো আমরা যারা পাহাড়ে থাকি না, তাহারা দুটো তিনটে জিনিস মেনটেন করি। সেটা হচ্ছে হাই অল্টিটিউড ট্যুর যারা করাই বা করি, তাদের দুটো তিনটে জিনিস মেনটেন করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে অলওয়েজ বি পজিটিভ, সব সময় পজিটিভ থাকুন। কারণ জীবনটা একবারই, নেগেটিভিটি কিন্তু আপনি যদি শুরু করেন, আপনার মেন্টালিটি যদি নেগেটিভিটি আসতে শুরু করে, তাহলে কিন্তু সেই নেগেটিভিটির কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই, আপনি তার তল খুঁজে পাবেন না। ওর থেকে বেটার অলওয়েজ বি পজিটিভ। আর আরেকটা জিনিসকে আমরা যেটা মেনটেন করি, ডোন্ট বি প্যানিক, নেভার বি প্যানিক। যেটা করার দরকার আপনি সেটাই করুন। হাই অল্টিটিউডে যখন আমরা যাই, তখন আমরা সবসময় একটা কথা বলি, ডোন্ট বি প্যানিক। যেখানটায় যেটা গাইডেন্স দেওয়া হচ্ছে, জাস্ট সিম্পলি চোখ বন্ধ করে সেটা মেনটেন করুন। আর প্যানিক হবেন না, কারণ আমরা জানি প্যানিক হলেই কিন্তু বডি যে প্রোটেক্ট করবার যে ইন্টারনাল পাওয়ার থাকে, সেটা ভাঙতে শুরু করে। প্যানিক থেকেই কিন্তু ভাঙাটা শুরু হয়। সুতরাং ডোন্ট বি প্যানিক। আমি কথাটা বললাম একটাই কারণে, করোনা রিলেটেড, করোনা নিয়ে প্রচুর জিনিস হচ্ছে, প্রচুর জিনিস চারিপাশে ঘুরছে। সুতরাং কোনো নেগেটিভিটি নিউজের মধ্যে থাকতে যাবেন না। যেটা জেনুইন, গভর্নমেন্ট যেটা বলছে, ডাক্তার যেটা বলছে, সেটা মেনটেন করুন। আমাদের ভাইরাসকে নিয়েই বাঁচতে হবে, ভাইরাস ছাড়া কিন্তু কিচ্ছু নেই। 2014তেও বোধ হয়, 2014তে না 2004-এ সার্স এসছিল, ইবোলা এসছে, ইবোলা আছে, H1N1 আছে, সমস্ত ভাইরাসকে নিয়েই থাকতে হবে। সুতরাং এটা আমাদের লাইফ, এটাকে আমাদের মেনে নিয়েই কাজ চলতে হবে। সুতরাং বি সেফ, কিপ নিজের আপনার হাইজিন মেনটেন করুন, বাড়িতে থাকুন, আর অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। নেগেটিভিটিকে আনতে দেবেন না, তাতে করে আপনিও ভালো থাকবেন, আপনার পাশের লোকটাকে ভালো রাখবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, এবং লাইফটাকে একবারই আপনি লাইফটাকে করে নিন, ভালোভাবে কাটান। থ্যাংক ইউ। উৎপলদাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। এরপরে আমি স্পিতি ভ্যালি, লে লাদাখ নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো উৎপলদা আপনাদেরকে জানিয়ে দেবেন যে টাইমিংটা কি আছে বা স্পিতি ভ্যালিটা কবে হবে। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের কাছ থেকে সাজেশান কিন্তু আমি ওয়েট করে আছি। আপনারা যেমন আমার উত্তর চাইছেন, আমি চাইছি আপনাদের সাজেশান আসুক আমার সম্বন্ধে বা আমার বিষয়ে, সো দ্যাট আমিও নিজেটা বাই।